অন্ধকার গাছের দিকটায় যত এগিয়ে যাচ্ছিল নিবারণ, ততই যেন মনে হচ্ছিল আশেপাশে কি যেন একটা পরিবর্তন হয়েছে। একটু আগে পর্যন্ত সেটা ছিল না। যখন নিবারণ পথের কাছে ওই গাছের আশেপাশের জমিটার কাছটায় পা রেখেছে, ঠিক তখনই যেন হঠাৎ করে আশপাশের বাতাসে কি একটা পরিবর্তন হয়ে গেছে। নিবারণ ভয় পেল না, চমকে উঠল। তার মনে হলো একটু আগে চারপাশের জমির মাটির তলা থেকে কি যেন একটা উঠে এসেছে বাইরে, আর ঠিক সেই কারণে বাতাসটা ভারী হয়ে গেছে। কারা যেন চুপিসারে কথা বলছে। ওই যে দূরে যে বেলগাছের ওপরে একবার বিদ্যুৎ পড়েছিল, সেই বেলগাছটাও এখন চাঁদের অল্প আলো আঁধারিতে এত দূর থেকে অস্পষ্টভাবে দেখা যায়। যেন মনে হতে লাগলো ওই বেলগাছের দিক থেকে মাঠের উপর দিয়ে কারা যেন এক্ষুনি এগিয়ে আসবে। কিছু দেখতে পাচ্ছে না, যা কিছু হচ্ছে সব সে অনুভব করতে পারছে। আর এই অনুভূতিটা অকারণে নয়, কোনো একটা কারণ নিশ্চয়ই আছে। এমন কোনো একটা কারণ আছে যেটা নিবারণ ধরতে পারছে না। অনেকবার তো রাতের বেলা এই পথে ফিরেছি খেলা দেখিয়ে, কিন্তু এমন তো কখনো হয়নি। আজ এমন মনে হচ্ছে কেন? নিবারণের কাঁধে থাকা দুটো বাঁদরকে অনেকক্ষণ আগেই কোমরের কাছে নিয়েছিল। বাঁদর দুটো কেমন যেন ভয় পেয়েছে। তারা কিচকিচ শব্দ করছিল বারবার। তাদের জন্যই নিবারণের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়েছিল। ওরা অনেক কিছু বুঝতে পারে যেটা সাধারণ মানুষ বুঝতে পারে না, সেটা ওরা বুঝতে পারে। বাঁদর দুটো সামনের দিকে সেই অশ্বত্থ গাছটার দিকে তাকিয়ে বারবার কি যেন বলার চেষ্টা করছিল। অনেক দিন ধরে নিবারণের সঙ্গে ওরা আছে। নিবারণ তাই ওদের কথা বেশ ভালোভাবে বুঝতে পারে। নিবারণ বুঝতে পারল ওরা যেন বলতে চাইছে, নিবারণ, সামনে এগিয়ে যেও না, ওই অশ্বত্থ গাছের উপরে বিপদ আছে। কারা যেন ওখানে অপেক্ষা করে আছে তোমার জন্যই। নিবারণের পা দুটো যেন থরথর করে কেঁপে উঠল। শরীরের সমস্ত রোমকূপগুলোয় একটা ভয়ের শিহরণ জড়িয়ে গেল। যেন মনে হলো নরকের গহীন অন্ধকার থেকে বেরিয়ে আসছে একটা শীতল ঠান্ডা বাতাস, আর ছিটকে এসে লাগছে নিবারণের গায়ে। থকথকে ঠান্ডা জলের মতো নরম একটা কি নিবারণের সারা গায়ে, মাথায়, এখানে ওখানে ছিটকে এসে লাগছে, অথচ তাকে দেখা যায় না। যেন মনে হতে লাগলো শূন্য থেকে কোনো অদ্ভুত অশরীরী দলাদলি করে তুলে দিচ্ছে নিবারণকে উদ্দেশ্য করে। এখুনি যেন তারা দৃশ্যমান হবে, আর তারপর চিৎকার করে বলবে, এবার নিবারণ, তোর জন্য আমরা কখন থেকে অপেক্ষা করছি, এত দেরি করলি কেন? নিবারণ আর সামলাতে পারল না, শুধু পা পিছনের দিকে সরে গেল। ঠিক তখনই অশ্বত্থ গাছের মাথাটা কেমন যেন শিরশির করে কেঁপে উঠল। অল্প হাওয়াতে চাঁদের আলোয় অশ্বত্থ গাছটা দুলে উঠে যেন নিবারণের ভয়কে সম্মতি জানালো। বাঁদর দুটো চিৎকার করতে করতে নিবারণের পিঠের ঠিক পেছন দিকের ঝুলি কাপড়টার কাছটা ধরে ঝুলে রইল। নিবারণ ভয়ে কাঁপতে লাগলো। এমন ভয় সে এর আগে কোনোদিনও পায়নি। এমন মৃত্যু ভয় তাকে কেউ দেখাতে পারেনি, এমনকি ছোটবেলায় সেই বিপদের সময়ও নয়। নিবারণ আর কিছু করতে চাইল না। সে পথের এক পাশটায় চুপ করে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। কি একটা রহস্যময় যেন তাদের গ্রামে এত বছর ধরে রয়েছে। মাঝে মাঝে অশ্বত্থ গাছের কাছ থেকে অন্ধকারে তাকে ফিরতে হয়, কিন্তু এমন কিছু তো কখনো হয়নি। আশ্চর্য, ওটা কে? অশ্বত্থ গাছের মাথার উপরে ওটা কে দাঁড়িয়ে আছে? ভয়ের চরম সীমায় পৌঁছে গেল নিবারণ। দেখতে পেল অশ্বত্থ গাছের মাথার উপরে সত্যি কেউ দাঁড়িয়ে আছে।
গাছের উপরে অমনভাবে কারোর দাঁড়িয়ে থাকার কথা নয়। নারকেল গাছ কিংবা তাল সুপুরি গাছ পর্যন্ত হলে তাও একটা ভরসা করা যায় যে সেই গাছের উপরে কেউ দুপা দিয়ে আঁকড়ে কোনো রকমে মাথা তুলে রাখতে পারে, কিন্তু অশ্বত্থ গাছের উঁচু ডালে দাঁড়িয়ে থাকলেও তার শরীরের অর্ধেকটার বেশি দেখা যাওয়ার কথা নয়। কিন্তু যাকে নিবারণ দেখতে পাচ্ছে সে একেবারে অশ্বত্থ গাছের মাথায় দাঁড়িয়ে রয়েছে, এমনকি তার হাঁটুর নিচের পায়ের খানিকটা অংশ পর্যন্ত দেখা যায়। নিবারণের মনে হলো অশ্বত্থ গাছের উপরে দাঁড়িয়ে সেই মূর্তিটা যেন তার দিকেই দেখছে। কাঁপা কাঁপা গলায় নিবারণ বলল, কে 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 তুই? কি চাস? তোর জীবন চাই রে, তোর জীবন। তোর মাথাটা তোর থেকে এক কোণে আলাদা করে রক্ত খেতে চাই। কতদিন মানুষের রক্ত খাইনি। নিবারণ চমকে উঠল। তার কোমরের কাছে তখন দুটো বাঁদর কোনো রকমে ঝুলে রয়েছে। নিবারণ তাদের জামা থেকে ছাড়িয়ে ফেলে দিল একপাশে, যেন তাদের সে বাঁচাতে চাইছে, এখান থেকে চলে যেতে বলছে। কিন্তু বাঁদর দুটো আবার ছিটকে আসতে লাগলো তার গায়ের কাছে, কিচকিচ করে কি যেন বোঝাতে লাগলো। কিন্তু এসব বোঝার মতো অবস্থা তখন আর নেই। সেই ছায়াটা যেন হুমড়ি খাওয়ার মতো অশ্বত্থ গাছের মাথা থেকে নিচের দিকটায় নেমে এলো। তারপর একটা ছোট্ট লাফে মাটির উপরে যখন নামলো তখন নিবারণ দেখতে পেয়েছে তাকে, একটা কালো শরীর। সেই শরীরের চারপাশে যেন কালো ধোঁয়ার মতো। খানিকটা অংশ দেখে মনে হয় তার গায়ে লম্বা চুল রয়েছে, আর সেইগুলোই হাওয়ায় উড়ছে। মাতাল হাওয়ায় চারপাশ থেকে অন্ধকার ছড়িয়ে পড়ছে। মূর্তিটার মুখটা যেন ঠিক মানুষ নয়, আবার ঠিক অন্য কিছুও নয়। তার মুখটা যে কেমন ভালোভাবে বুঝতে পারল না নিবারণ। শুধু একটা তীব্র হাসি মূর্তির মুখে ছড়িয়ে রয়েছে, সেইটুকুই বুঝতে পারল। বাঁদর দুটো তীব্র চিৎকার করে উঠল, ঝাঁপিয়ে পড়ল সামনের দিকে। সঙ্গে সঙ্গে সেই ছায়ামূর্তির দুপাশ থেকে যেন কালো অন্ধকারটা ছুটে এসে দুটো বাঁদরকে ছিটকে ফেলল পথের পাশে অন্ধকারের মাঝে। নিবারণ চিৎকার করে উঠল। আর তারপরে আর কি, তোমরা আসবে বলেই অপেক্ষা করছিলাম। আজকের দিনে তোমরা ছাড়া তো আর তেমন কেউ আমার কাছে আসে না, তাই তোমরা ছাড়া আর কি ভাববো বলো তো? সে না হয় বুঝলাম, কিন্তু ঠাকুরমশাই, আমরা ছাড়া আপনার মাঝে মাঝে খদ্দের জোটে, তাদের সঙ্গেও কি আপনি আলাপ করেন না? সবার সঙ্গেই যদি গল্প গাছা করি তাহলে ব্যবসা করব কখন বলো তো? তাও যে দরকার, না হলে খাওয়া জুটবে কি করে? চারিমায়ের ভালো করে বিয়েটা দিতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। কিন্তু একটা পেট কোনো রকমে চলে যাবার মতো তো ব্যবসা হওয়া দরকার নাকি? কিন্তু মাঝখানে তো শুনছিলাম আপনার ব্যবসা ভালোই চলছে, মানে লোকজন আসছে, আর হাত দেখানো, ভবিষ্যৎ বিচার কিংবা কুষ্টি গণনা সব কিছুরই তো কাজ আপনি পাচ্ছিলেন। হ্যাঁ, তা সে কথা মিথ্যে বলনি। তবে হয়েছে কি, হঠাৎ করেই যেই শীত পড়ল, তারপরেই কেমন যেন ব্যবসাপত্র আবার আগের মতোই হয়ে এলো। এখন সারাদিন বসে বসে মাছি তাড়ানো ছাড়া আর তেমন কোনো কাজ থাকে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে খদ্দের যে জোটে না তা বলতে পারবো না, তবে তা খুবই সামান্য। লোকেরা এখন বড় অবিশ্বাসী হয়ে গেছে, বুঝলে? চট করে বিশ্বাস করতে চায় না। ধরো হাত দেখে কোনো কিছু বললাম, সে বিষয়ে অনেক কিছু জানতে চায়। বুঝতে পারি যে তাদের মনের এটা অবিশ্বাস, কিন্তু তারপরেও তারা আমার কাছে আসবে। আপনি বলছেন অবিশ্বাস, তাহলে অবিশ্বাসের পরেও আপনার কাছে আসবে কে? কেন আসবে সে কথা আমি তোমাদের বলতে পারি। এই যে মনে করো তোমরা আমার কাছে গল্প শুনতে আসো, অথচ তোমরা কিন্তু আমার সমস্ত কথা বিশ্বাস করো না। তারপরেও আসো, ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন, প্রত্যেক রবিবার তোমরা সকালে আমার বাড়িতে ঠিক এসে পৌঁছাও। বিশেষ কিছু না থাকলে তোমরা দুজনেই আমার কাছে আসো,
এমনই একটা ব্যাপার। যতই অবিশ্বাস করুক না কেন, আসলে অনেকেই ভবিষ্যৎ সম্পর্কে কৌতূহলী থাকলেও এই সমস্ত কিছু বিশ্বাস করতে চায় না। যদি তাদের ভবিষ্যৎ সম্পর্কে ভালো কিছু বলি তাহলে না হয় বিশ্বাস করে, কিন্তু খারাপ কিছু বললে তখন তা নিয়ে অনেক কিছু যাচাই করতে চায়। অনেকে তো ভবিষ্যৎ গণনা নিয়েও অনেক প্রশ্ন তুলে ফেলে। আসলে মানুষ আজকাল বরং বদলে গেছে, বুঝলে? কথা শেষ করে তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বুঝতে পারলাম শীতকাল পড়ার পরে যে কোনো কারণেই হোক তার পসার আবার কমে গেছে। এইবার সে বড় চিন্তায় পড়েছে। আসলে মাঝখানে পসার বেড়ে গিয়ে সে বেশ খুশিই হয়েছিল, কিন্তু আমি জানি তারানাথের মধ্যে এমন ভাব খুব বেশিক্ষণ থাকে না। সে ঠিক হয়ে যাবে ঠাকুরমশাই। এখন এমন হয়েছে, আবার কয়েকদিন পর দেখবেন সব কিছু আবার আগের মতোই হবে। আজ বৃষ্টির দেখা নেই, সকালে এক পশলা হয়েছে, এখন আকাশ অন্ধকার থাকলেও বৃষ্টি হবে বলে মনে হয় না। একটা গল্প বলুন না আজ, বেশ জমিয়ে এই শীতের সময়, জমিয়ে মানে ওই শীতের সময় ভাপা পিঠের সঙ্গে নলেন গুড়ের মতো একটা মানে জমে যাবে এরকম একটা গল্প বলুন না, যেটা শুনলে এই শীতের সকালে এই রবিবারের আমেজটা বেশ জমে যাবে। কিশোরীর কথায় তারানাথ হেসে উঠল। আমি চুপ করে রইলাম। আসলে বাড়িতে একটা বিশেষ সমস্যা নিয়ে বেশ কিছুদিন অস্থির হয়েছিলাম। গিন্নির বাপের বাড়িতে একটা সমস্যা, তাই নিয়ে আমায় আর গিন্নিকে দু একদিনের মধ্যেই সেখানে যেতে হবে। একে তো অফিস কামাই, তার উপর সমস্যা যা হয়েছে সেটা নেহাত ছোটোখাটো নয়। যদিও গিন্নি আমায় কিছু খুলে বলেনি, তবে তার মুখ দেখে এবং কথা শুনে আমি বুঝতে পেরেছি। একটু চুপচাপ থাকার পর তারানাথ বলতে শুরু করলো, তোমরা যখন গল্প শুনতে চাইছো তাহলে সেটাই বরং ভালো। শুধু শুধুই এসব অকারণ কথা বলে তো কোনো লাভ নেই। তোমাদের মন খারাপ হবে শুধু শুধু। আমার কাছে এসে তোমরা মন খারাপ করো, সেটা আমি চাই না। তাহলে শোনো, আজ সকালেই একজন আমার কাছে এসেছিল, কিন্তু দুঃখী মানুষ। গরিব দুঃখী মানুষদের দেখে আমার বড় দয়া হয়। মাঝে মাঝে মনে হয় আমার চেয়েও দুঃখী মানুষ তাহলে পৃথিবীতে আছে। আমি না হয় সাধন জীবনে তেমন কিছু করতে পারিনি, সংসার জীবনটাও ভালোভাবে করতে পারিনি। এই অতৃপ্তি আমার থেকেই গেছে। কিন্তু অনেক মানুষ আছে যাদের সংসার জীবন কিংবা কোনো কিছুই ভালোভাবে কখনো হয়নি, অথচ তারা প্রায় বলেছে কোনো একটা কারণে এটা হয়ে উঠতে পারেনি। তাদের দেখে বড় কষ্ট হয়। মানুষটাকে দেখে তার ভবিষ্যৎ গণনা করলাম এবং অবাক হয়ে গেলাম। গোটা জীবন তার নানাবিধ কষ্টে ভরেছে, অথচ তার ভবিষ্যতেও রয়েছে আরো বেশি কষ্ট। এমনকি মৃত্যুর আগে পর্যন্ত তাকে এমনভাবেই কাটাতে হবে। অসহ্য লাগলো। বিধাতা তার কপালে এমনভাবে গোটা জীবনটা দুঃখ লিখলেন কেন? অনেকে প্রথম জীবনে দুঃখের মুখোমুখি হলেও শেষের জীবনে সুখী হয়, আবার অনেকের ক্ষেত্রে সেটা উল্টোও হয়। কিন্তু এই লোকটার জীবনটা এমন কেন? বড় আশ্চর্য লাগলো। আর তারপরে সে আমাকে একটা অদ্ভুত কথা বলল। বুঝলে, এমন একটা কথা তোমাদের না বললে আমার ঠিক শান্তি হচ্ছে না। তারানাথের মুখের সেই বিচলিত ভাব আর সেই দীর্ঘশ্বাস সবকিছু কোথায় যেন মিলিয়ে গেছে। তার বদলে তার চোখে মুখে দেখা দিয়েছে একটা অদ্ভুত ভয়। বেশ ভয়ের কথা বলতে গিয়ে বেশ কিছুদিন ধরে তারানাথের মুখে এমন পরিবর্তন লক্ষ্য করছি। যাই হোক, আমি আর কিশোরী গুছিয়ে বসলাম। কিশোরী আর কোনো কথা বলল না। তারানাথ বলতে লাগলো, আজ সকালে লোকটা যখন এলো তখন আমি সবে দাওয়ার কাজে বসে আছি, সূর্য প্রণাম করছি। এমন সময় লোকটা বাড়ির ওই উঠোনের পাশের দরজা দিয়ে ভেতরে ঢুকে আমায় খুঁজল। তাকে ডাকতেই দাওয়ার কাজটায় এসে দাঁড়ালো। তার পরনে একটা ছেঁড়া প্রায় পোশাক, গায়ে ময়লা, মাথায় চুল জটলা,
দেখে বোঝা যায় ভিখারি কিংবা ওই ধরনের কেউ একটা হবে। তার মুখে সামান্য হাসি, ময়লা মুখে তার এই হাসিটা কিন্তু আমার অদ্ভুত লাগলো। বললাম, ওখানে দাঁড়িয়ে আছো কেন? দাওয়ার কাছে এসে বসো। আপনি যে সাধু মানুষ, তারানাথতান্ত্রিক, আপনার দাওয়ার কাছে আপনার সঙ্গে আমার মতো একটা ভিখারি একসঙ্গে বসতে পারে? আমি এখানেই ঠিক আছি, একটা কথা বলার জন্য আপনার কাছে এলাম। আরে তাতে কি হয়েছে? সব কিছুই তো ভগবানের সৃষ্টি। সবাই যে যেমন হয়েছে তা বিধাতা নিজের হাতে লিখেছেন। তোমার আর আমার মধ্যে পার্থক্য কিছুই নেই। এক সময় আমিও তোমার মতন পথে পথে ঘুরে ভিক্ষা করতাম। তুমি এসো, আমার কাছে এসে বসো। অনেক বলার পরেও সে কিন্তু আসন গ্রহণ করল না, সে মাটিতেই বসল। আমি তাতে আর আপত্তি করলাম না। সে ওতেই স্বচ্ছন্দ বোধ করে, তাই সেই স্বচ্ছন্দ বোধ থেকে তাকে দূরে সরিয়ে দিতে চাইলাম না। সাধনার সময় আমি যখন এখানে ওখানে ঘুরতাম, তখন আমিও আসন কিংবা শোয়ার জন্যে বিছানা পেলে বড় বিব্রত বোধ করতাম। তাকে দেখে বুঝতে পারলাম সে কিছু একটা বলতে চাইছে, অথচ বলতে পারছে না। খোদ কলকাতার বুকে তার মতো লোক আমি অনেক দেখেছি, তোমরাও দেখেছ পথ চলতি, কিন্তু সে হঠাৎ আমার খোঁজ করে আমার কাছে এলো কেন, সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। সে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আসার আগে দুটো হাত ভালো করে ধুয়ে নিয়েছি সাধু বাবা, চিন্তা নেই। আমার হাতটা একবার দেখে বলুন না, আমার কি তাড়াতাড়ি মৃত্যু হবে? তার কথা শুনে আমি চমকে উঠলাম। হঠাৎ করে তার মনে মৃত্যু ভয়ের কথা কেন এসেছে? তাহলে কি এমন কোনো ব্যাপার রয়েছে যার জন্যে সে নিজের মৃত্যুর কথা বলছে? তার চোখ মুখের অবস্থা একটু ময়লাটে মলিন থাকলেও দেখে বোঝা যায় তার চেহারা এক সময় ভালো ছিল, এবং আর 5টা মানুষের মতোই সে সাধারণ জীবন যাপন করত। মৃত্যুর কথা কেন বলছো? মৃত্যুর কথা যত কম বলা যায় ততই ভালো, বুঝলে? শেষ বয়সে এসে আমার এখনো 1000 বছর বাঁচতে ইচ্ছে করে। মনে হয় যদি 1000 বছর বাঁচতে পারতাম তাহলে আরো কত কিনা করতে পারতাম। আমিও বাঁচতে চাই সাধু বাবা, কিন্তু ও আমাকে বাঁচতে দেবে না। ওকে আমি দেখতে পেয়ে গেছি, অনেক দিন পর ওকে আমি দেখতে পেলাম। এরপর সে আমায় একটা অদ্ভুত ঘটনা বলল। আজ থেকে প্রায় 10 বছর আগে সে আমার কাছে একদিন এসেছিল। তখন বিষ্ণুপুরে থাকতো সে। বিষ্ণুপুরের কাছে একটা ছোট ঘরে কোনো রকমে তার দিন কাটত। ভাগে জমি জমা খুব বেশি ছিল না। কুঁড়ে ঘরে থেকে কোনো রকমে ভাগ চাষ করে তার সংসার চলত। একদিন সন্ধেবেলা বাড়ি ফেরার সময় একটি মেয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। বিষ্ণুপুরের পাশের গ্রামে তখন প্রত্যেক শুক্রবার বড় করে হাট বসত। এমনকি বছরে 2 বার সেই হাটের পাশের বড় মাঠে মেলার মতো হতো। দূর দূরান্ত থেকে সেই পথে লোকজন আসত। বিষ্ণুপুরের ওপর দিয়েই সেই মেলায় যাওয়ার পথ ছিল। রাতের বেলা বিষ্ণুপুরের সেই পথে ফেরার সময় কোনো গরুর গাড়ির উপরে ডাকাতের দল চড়াও হয়েছিল। তখন ডাকাতের দল ছাড়াও অনেকেই থাকত। গ্রামবাসীরা মিলে গরুর গাড়ি কিংবা অন্য কিছু দেখলে চড়াও হয়ে কিছু চুরি করে আনার চেষ্টা করত। সেই করতে গিয়ে যেভাবেই হোক মেয়েটি গরুর গাড়ি থেকে পড়ে যায়। তারপর গরুর গাড়ি ডাকাতের দলের তাড়া খেয়ে ছুটতে থাকে নিজের মতোই। রাতের অন্ধকারে গরুর গাড়ি যে কোথায় গিয়েছিল এবং মেয়েটি কোথায় পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল
সে কথা কারোরই মাথায় ছিল না। সেই মেয়েটির দেখা পেয়েছিল ভিখারি লোকটি। তার নাম আসলে সদানন্দ। সদানন্দ মেয়েটিকে প্রথমে জ্ঞান ফেরায়। ভয় পাওয়া সেই মেয়েটিকে কোনো রকমে শান্ত করে এসে নিয়ে আসে নিজের বাড়িতে। দেখতে দেখতে মেয়েটি সেখানেই থেকে যায়। তার গ্রাম সেখান থেকে অনেক দূরে। মেয়েটি এতগুলো দিন গ্রামের বাইরে কাটিয়ে তারপর গ্রামে ফিরে গেলে সেও এক লজ্জার বিষয়। তাই সদানন্দ ঠিক করে মেয়েটি আর কিছুদিন তার কাছে থাক। তারপর এক সময় একটু গুছিয়ে নিয়ে সে না হয় মেয়েটাকে বিয়ে করবে। মেয়েটির নাম ছিল লাবতী। দুজনেই বেশ ভালোভাবেই চলছিল। তবে গ্রামের লোকেরা এর মধ্যে বাদ সাধে। একটি অবিবাহিত মেয়ে এমনভাবে তার সঙ্গে তো থাকতে পারে না। এসব নিয়ে গ্রামের লোকেরা বেশ সোচ্চার হয়ে ওঠে। সাধারণত তারা প্রতিবাদ করেছিল। যখন সে একা কোনো রকমে মাছ চাষের কাজ করে নিজের সংসার চালাতে পারেনি, নিজের হাতে রান্না করে তার খাওয়া প্রতিদিন ভালোভাবে জুটত না, সে বিপদ বেশি হয় আর খারাপ মানুষের বিপদ কম হয়। কারণ খারাপ মানুষ দলে ভারী থাকে। সদানন্দের প্রতিবাদ কোনো কাজে লাগলো না। তাদের গ্রামের মোড়ল পর্যন্ত মেয়েটিকে গ্রাম থেকে চলে যেতে বলল। আর না হলে সদানন্দকে এই গ্রামে থাকতে দেবে না। সদানন্দ বাধ্য হয়ে নিজের ভিটে ছেড়ে মেয়েটিকে নিয়ে গ্রাম ছেড়েছিল। কিন্তু আসার আগে বলে এসেছিল, শুধুমাত্র কয়েকজনের জন্য আমাকে গ্রাম ছাড়তে হচ্ছে। ভগবান আসে, সব দেখবে। সদানন্দ এরপর গ্রাম ছাড়ল। মেয়েটিকে নিয়ে সেখান থেকে অন্য এক গ্রামে গিয়ে তারই এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে উঠল। সেখানে গিয়ে তারা বিয়ে করল। তারপর সেখানে এসে থাকত। সবকিছুই বেশ ভালোভাবেই চলছিল। কিন্তু তারপরেই ঘটে গেল একটা চরম দুর্ঘটনা। একদিন সদানন্দ কোনো একটা কাজে গিয়েছিল গ্রামের নদীতে। গ্রামের স্ত্রীলোকেরা কাজকর্ম করে সেই নদীতে। সদানন্দের বউ লাবতী সেই নদীতে কাজ করতে যেত। কিন্তু সেদিন কাজ করতে গিয়ে সে আর ফিরল না। তার বাড়ির পেছনের দিকে সেই নদীর ঘাট। কিন্তু দুপুরের কাজ করতে গিয়ে সে যখন ফিরল না, তখন সেই বাড়ির লোকেরা ভীষণ ভয় পেয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরেও যখন তাকে পাওয়া গেল না, তখন সেই গ্রামে ওই নদী নিয়ে রটতে থাকা একটা ভুতুড়ে ঘটনার কথা সবাই সামনে আনল। মেয়েটি নিশ্চয়ই দুপুরবেলা একা একাই ঘাটে গিয়েছিল, আর তাতেই এমন বিপদ হয়েছে। সদানন্দ ফিরে এসে যখন ঘটনা শুনতে পেল, তখন দুঃখে, রাগে আর হতাশায় সে পাগলের মতো হয়ে গেল। সেই দিনই সে গ্রাম ছেড়েছিল। আর তারপর ঘুরতে ঘুরতে আজ এইখানে। মনের দুঃখে সে পাগল হয়েছিল, কিন্তু আপনার কাছে আসার কারণটা কি? কলকাতার বুকে সদানন্দ এখানে ওখানে ঘুরে ঘুরে ভিক্ষা করে। তবে রাতের বেলা সে ঘুমোতে যায় একটু দূরে একটা ফাঁকা জায়গায়। এখানে পুরনো পরিত্যক্ত একটা বাড়ির কাছে গাছতলায় সে নিজের ছোট্ট আস্তানা গেড়েছে। সম্প্রতি রাতের বেলা কে যেন তার কাছে আসে এবং প্রায় গোটা রাত তার আশেপাশেই থাকে। মাঝে মাঝেই তাকে ডেকে বলে, আমায় চিনতে পারছো না? আমি লাবতী। আমি তোমায় নিয়ে যেতে এসেছি আমার সঙ্গে। এমন ঘটনায় বারবার ভয় পেয়েছে সদানন্দ। ব্যাপারটা একদিন নয়, বেশ কিছুদিন ঘটেছে। এমনকি দু একবার সে লাবতীকে দেখতেও পেয়েছে। একবার ভেবে দেখো, এখানে কলকাতা শহরে যখন বিজলি বাতির আলোয় সবকিছু স্পষ্টভাবে দেখা যায়, মানুষ দুপাতা বই পড়ে সবকিছু ফুৎকারে উড়িয়ে দেয়,
সেখানে সদানন্দ দেখতে পাচ্ছে এমন অনেক বছর আগে হারিয়ে ফেলা তার স্ত্রী লাবতীকে। কিন্তু একটা ব্যাপার তো আমি বুঝতে পারলাম না, যদি লাবতীর ফিরে আসার হতো সে তো আগেই আসতে পারত, এতদিন পরে কেন এলো? এমনভাবে সদানন্দকে ভয় দেখাতে চাইছেই বা কেন? সদানন্দ প্রথমে পাগল হয়ে গেলেও এখন কিন্তু সে সামান্য স্বাভাবিক রয়েছে। তবে জীবনের প্রতি এবং মানুষের প্রতি তার উদাসীনতা তাকে এমনভাবে থাকতে বাধ্য করছে। তবে সে বুঝতে পেরেছে লাবতী ফিরে আসতে পারে না। এসব কিছুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। কি কারণ? মাঝে মাঝে নানা স্থানে চলে আসে ওর আত্মা। অনেক সময় তো এমন হতে পারে যে এখানে কোনো অসুবিধা নেই, সেখানে হঠাৎ করে কোনো আত্মা এসে বসবাস করতে শুরু করবে, আর তারা মানুষের মনের অবস্থা খুব সহজেই বুঝতে পারে। তাদের মধ্যে অনেক অশুভ আত্মার ক্ষমতা থাকে শরীর বদল করার, কিংবা তারা নানা রূপে মানুষকে দেখা দিতে পারে। হতে পারে সদানন্দ যেখানে থাকে সেখানে এমন কোনো এক আত্মার হঠাৎ করে আবির্ভাব ঘটেছে এবং সদানন্দের মনের ভেতরে থাকা মানবিক কথা বুঝতে পেরে সেই আত্মা নিজেই এমনভাবে নিজের রূপ পরিবর্তন করে দেখা দেয় সদানন্দকে। আর সেক্ষেত্রে সদানন্দের কিন্তু বিপদ রয়েছে। লাবতীকে সে দেখতে দেখতে একসময় সত্যি আর বুঝতে পারবে না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। রাতের বেলা তার জীবনে এক ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে চলেছে, যা তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। সদানন্দ বুদ্ধিমান, তাই সে চট করে ব্যাপারটা ধরতে পেরেছিল। সে বেশ কিছুদিন ধরে অনেক কষ্ট করে আমার ঠিকানা জোগাড় করে এইখানে এসেছে। অন্য কাউকে সে ভরসা করতে পারেনি। একেতে সবাই তাকে পাগল বলে, তারপর এমন কথা শুনলে লোক আরোই পাগল বলবে। একবার ভেবে দেখো তো, সে সোজা আমার কাছে এসেই সেই কথাটা বলেছে। এরপরেও কি তাকে পাগল বলে মনে হবে? তারানাথের কথা শুনে আমরা অবাক হয়ে গেলাম। বললাম, কিন্তু আপনি কি করলেন? মানে আপনি সদানন্দকে তারপরে সমাধান কি দিলেন? তোমরা তো জানোই আমার ক্ষমতা এখনো কিছু সামান্য আছে। আমি একটি তাবিজ তৈরি করে তাকে দিয়েছি। তাবিজটা হাতে থাকলে কোনো অশুভ শক্তি তার ক্ষতি করতে পারবে না, এবং এই কথা তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে তার স্ত্রী লাবতী কোনোভাবে ফিরে আসতে পারে না। যাকে সে দেখতে পাচ্ছে সে অন্য কেউ। নিজের মায়ায় সে ভুলিয়ে তাকে অন্য কোথাও নিয়ে গিয়ে তার জীবন নিতে পারে। তাই তাকে একটু সাবধান থাকতে হবে। তা না হলে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হতে পারে। ঈশ্বরী অবাক হয়েছিল, কিন্তু তবুও কি নিয়ে যেন ইতস্তত করছিল। তারানাথ তারপর বলল, চিন্তা করো না, সদানন্দের চট করে কিছু হবে না। তাকে যে তাবিজ দিয়েছি সেই তাবিজটা শরীরে থাকাকালীন কোনো সময়ে অশুভ শক্তি তাকে আর প্রভাবিত করতে পারবে না, এবং তাকে কিছু কথা বলে দিয়েছি, সেগুলো নজর রাখলে তার আর কিছুই হবে না। আসলে আমাদের মনের সাথে মাঝে মাঝে আমাদের শরীরও অশুদ্ধ হয়ে যায়। সদানন্দ সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়ায়, নোংরা অবস্থায় থাকে, আর শরীর অশুদ্ধ হয়েছে। তার মন শুদ্ধ থাকলেও শরীরের এই অশুদ্ধতার প্রভাবে অসুরিয়া আত্মাকে খুব সহজেই প্রভাবিত করতে পেরেছে। এই স্থানে এসে তাকে সেই স্থানেরও কিছু পরিবর্তনের কথা আমি বলেছি, এবং প্রয়োজন হলে তাকে আবার আমার কাছে আসতে বলেছি। এমন এক অদ্ভুত বিপদের কথা শুনে আমরা অত্যন্ত অবাক হলাম। বারবার মনে হচ্ছিল গিন্নির বাপের বাড়িতে গিয়ে আমার কোনো বিপদের কথা শুনব। সেখানেও যদি এমন কোনো বিপদের কথাই শুনতে হয়, তারানাথ তান্ত্রিক কি আমাদের সত্যি সত্যি সাহায্য করতে পারবে যদি এমন কোনো বিপদে পড়ি?
তাছাড়া তার বয়স হয়েছে, এতগুলো বছর কেটে গেছে, তন্ত্র ক্ষমতা তন্ত্র শক্তি থেকে সে অনেকটা দূরে আছে। সে তো নিজেই স্বীকার করে তার ক্ষমতা এখন কমে গেছে। মনের মধ্যে এমন অনেক কিছুই চলছিল। কিশোরী হুট করে বলে বসল, ঠাকুরমশাই, সে না হয় ঠিক আছে, সদানন্দের বিপদ হলে তার জন্য আপনি আছেন, কিন্তু আমাদের গল্প শোনানোর জন্য আপনি ছাড়া তো আর কেউ নেই। একটা গল্প বলুন তাহলে আজ। আকাশ তখনই কিশোরীর কথাকে সমর্থন করে যেন বাইরে ঝুপ করে বৃষ্টি নামালো। আমি, কিশোরী আর তারানাথ তিনজনে অবাক হয়ে বাইরের দিকে তাকাতে তারানাথ সামান্য হেসে বলে উঠল, বৃষ্টি না হলে বোধ হয় তোমাদের গল্প বলাটা খুব একটা জমে না। তাই দেখেছ তো, শীতের সময় যেমন ঝুপ করে বৃষ্টি নেমেছে। সত্যি। আরে সঙ্গে করে চাদর এনেছ তো? ভালো করে চাদর জড়িয়ে বসো। আমরা বসেছি তারানাথের ঘরে। ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ, তবু যে কোথা থেকে ঠান্ডা বাতাস ঘরের ভেতরে এসে ঢুকছে তা বুঝতে পারছি না। এমনিতেই শীতের বেলা এই সময়টা এমন থাকার কথা নয়। বাইরে ধবধবে রোদ, আর তার মধ্যে দাওয়ার কাছে বসলে তপ্ত রোদ মাঝে মাঝে পিঠের ওপর এসে পড়ে, তাতে বড় আরাম হয়। গ্রীষ্মকালে যে রোদের হাত থেকে বাঁচার জন্য পিঠ বাঁচিয়ে একটু ভেতরের দিকে বসেই, শীতকালে যতটা সম্ভব পিঠ বার করে বসতেই ভালো লাগে। কিন্তু আজ সকাল থেকে আকাশে মেঘ থাকার জন্য শীতটা কেমন যেন হঠাৎ করে জাঁকিয়ে পড়েছে। তারানাথ উঠে গিয়ে জানলার পাল্লার উপরে একটা কাপড় বিছিয়ে এলো। তারপর দু হাত ঘষতে ঘষতে বলল, এ কি শীত দেখছো তোমরা? আমাদের সময় কিন্তু এর চেয়ে বেশি শীত পড়ত। তাছাড়া গ্রামের দিকে শীতের প্রভাব একটু বেশি হয়। এই এখনো যে শীত রয়েছে, গ্রামের দিকে চলে যাও, ফাঁকা মাঠের মধ্যে কিংবা ধানের জমির মধ্যে তপ্ত দুপুরের মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে যে ঠান্ডা তোমার লাগবে তা তুমি ভাবতেও পারবে না। ঠাকুরমশাই, গল্প। গল্প গল্প করে জ্বালালে দেখছি। আমি তোমাদের এ কথা বলতে বলতে মনে মনে একটা ব্যাপার সাজিয়ে নিচ্ছি। আসলে সদানন্দের কথাটা মাথার মধ্যে ঘুরছিল, আর তাতেই কয়েক বছর আগের একটা কথা মনে পড়ে গেল। খুব বেশি সময় নয়, এই ধরো বিয়ের পর যখন সংসার জীবন যাপন করার জন্যে কলকাতায় এসে বাসা বেঁধেছি, সবেমাত্র ব্যবসাপত্র খুলে বসেছি, এমন সময়ের কথা। সেটাই তোমাদের বলি, দাঁড়াও। একটা গল্প জমে উঠেছে, এবং সেই গল্পটা খুব বেশি সময় আগের নয়। গল্পটা তারানাথের সংসার জীবনযাপনের পরের শুনে আমাদের কৌতূহল বেড়ে গেল। সেই গল্পের সাথে সদানন্দের গল্পের কি মিল রয়েছে? তারানাথ ঘরের ভেতরে গিয়ে কি যেন একটা করে আবার এসে যখন বসলো, তখন কিন্তু বাইরে বৃষ্টি কমে গেছে অনেকটাই। কলকাতায় এসে তখন ব্যবসা খুলে বসেছি, অল্প অল্প গুছিয়ে নিতে শুরু করেছি। আশেপাশে এমনকি একটু দূর পর্যন্ত আমার নাম তখন ছড়িয়ে পড়েছে। যখন আমার বাড়ির সামনে রাজা মহারাজের জুরি গাড়ির লাইন থাকত, সেই সময়ের কথা নয়, তার চেয়ে অনেক আগের কথা। অর্থাৎ যে সময় সবে সেই সময়টার আমার নামটা, অর্থাৎ সেই সময়টার কথা আমি বলছি যখন আমার নাম লোকে সবে জানতে শুরু করেছে। তখন আর দাদার কাছে বসে মাছি মারতে হয় না, কম করে দু একটা খদ্দের প্রতিদিন জুটে যায়, কোনো দিন তার চেয়ে বেশিই হয়। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে যা পেয়েছিলাম তাই ভাঙিয়ে অল্প অল্প করে খাচ্ছি। একদিন মনে পড়ে, শীতের সময় দাওয়ার কাছে বসে আছি, রোদের আলপনা উঠোন পেরিয়ে দাওয়ার কাছ পর্যন্ত উঠে এসেছে। বাড়ির সামনে একটা কি যেন গাছ তখন একটু একটু করে মাথা তুলতে শুরু করেছে। সেই গাছটার দিকেই তাকিয়ে আছি। হঠাৎ দেখি কখন যেন বারান্দার কাছে উঠোনের সামনেটা একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। এত আকস্মিকভাবে ঘটে গেল যে আমি চমকে উঠলাম। আমি ভাবছি মেয়েটা বাড়ির ভেতরে ঢুকলো কখন।
বাড়ির বাইরে উঠোনের কাছ থেকে মেয়েটা হেঁটে এলে আমি তো দেখতে পাবো, কিন্তু মেয়েটাকে একটুও ঘরে ঢুকতে দেখতে পেলাম না। মেয়েটার পরনে গ্রাম্য কায়দায় যেমন শাড়ি পরা থাকে তেমন। এমন গ্রাম্য কায়দায় বলছি তার একটা কারণ আছে। সে সময় কলকাতার শহরের দিকে এসে বুঝতে পেরেছিলাম এখানকার স্ত্রীলোকেদের শাড়ির পরার ধরনের একদম গ্রামের দিকে শাড়ির পরার ধরনের মধ্যে সামান্য ফারাক রয়েছে। তার মাথায় ঘোমটা, খালি পা, একটু কালো রঙের চুল পর্যন্ত দেখা যায়। শাড়িটা সামান্য পায়ের দিকে উঁচু হয়ে আছে। সে এক হাতে ঘোমটা ধরে রয়েছে, তাই তার হাতে চুড়ি দেখা যায়। বুঝতে পারলাম মেয়েটি অবিবাহিত। বিবাহিত হলে তার হাতে নিশ্চয়ই শাঁখা পলা থাকত, আর যদি বিধবা হতো তাহলে রংচঙে শাড়ি কিংবা হাতে এমন চুড়ি থাকতো না। আমি একটু অবাক হয়েই বললাম, কে মা তুমি? আমার কাছে কি চাই? তোমায় এদিকে আগে দেখেছি বলে তো মনে হয় না। তুমি কি আমার গিন্নির সঙ্গে দেখা করতে এসেছো? মেয়েটি চুপ করে রইল। বাইরে থেকে ঠান্ডা বাতাস এসে যেন দাওয়ার চারপাশটা ঘিরে ধরতে লাগলো। একটু একটু করে দুপুরে রোদের তাপ কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। মেয়েটি কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমি আবার একই প্রশ্ন করতে মেয়েটি আস্তে আস্তে বলল, শনিবার রাত। শনিবার রাত? কিন্তু শনিবার রাত কি হবে মা? মেয়েটি আবার কিছু বলছে না, চুপ করে ঠায় দাঁড়িয়ে আছে। তুমি যদি কিছু বলতে চাও তাহলে সেটা খোলাখুলি বলতে পারো মা, তোমার কোনো চিন্তা নেই। শনিবার, গ্রাম ভম্বলপুর, সতীনাথ মুখার্জির বাড়ি। কথাটা বলে হঠাৎ করে মেয়েটি যেন থরথর করে কেঁপে উঠল। তারপর কেমন যেন অদ্ভুত কান্না মাখা গলায় বলল, ওকে বাঁচাও, ওকে ওরা মেরে ফেলবে, ওকে বাঁচাও। হঠাৎ করে যেন কোনো কারণে মেয়েটি তীব্র ভয় পেয়েছে। ঘোমটার ভেতর থেকে মেয়েটির এমনই কথা বারবার বাইরে বেরিয়ে আসতে থাকলো। এখন কি করব বুঝতে পারছিলাম না। গিন্নি বোধহয় রান্নাঘর থেকে কিছু শুনতে পেয়েছিলেন। গিন্নি তাড়াতাড়ি রান্নাঘর থেকে ছুটে এলেন। জানলার কাছটায় এসে আমায় জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি মেয়েটার দিকে আঙুল দেখিয়ে বলতে লাগলাম, আরে এই যে দেখো না, এই মেয়েটি কি যে বলছে। কিন্তু আমার কথা অর্ধেকটা মাত্র শেষ হয়েছে এমন সময় সামনে তাকিয়ে দেখি মেয়েটি সেইখানে নেই। একটু আগে আমার চোখের সামনে যে মেয়েটি এসে দাঁড়িয়েছিল সে আর কোথাও নেই। এত অল্প সময়ের মধ্যে সে কোথায় গেল? সামনে উঠোন রোদের আলোয় ঝকঝক করছে। উঠোন পেরিয়েও যদি যায় তাহলেও বাড়ির সামনে সোজা পথটা দুই দিকে অনেকটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এখান থেকে। সেখান থেকে যদি কোথাও যায়, এটা হতে পারে যে ছুটে বাড়ির পেছনে চলে গেছে, কিন্তু সেটার জন্যেও তো সময়ের দরকার। তাছাড়া আমি তার দিকেই তাকিয়েছিলাম। গিন্নির পায়ের শব্দ পেয়ে এক মুহূর্তের জন্য তার দিকে ঘুরে আবার সামনে তাকিয়েছি। এই এক মুহূর্তের মধ্যে মেয়েটি কোথায় গেল? গিন্নি কিন্তু অবাক হয়ে গেল, বলল আমি নিজের সঙ্গে নাকি কথা বলছিলাম। আরো আশ্চর্য হলাম, গিন্নি মেয়েটির কথা কিছু শুনতে পায়নি। গিন্নি শুনতে পেয়েছে আমার কথা। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে যদি কিছু বলার থাকে বলতে পারে। মা বলে সম্বোধন করেছিলাম, তাই কোনো স্ত্রীলোক ভেবে গিন্নি বাইরে বেরিয়ে এসেছে। অবাক হয়ে গেলাম, কিন্তু কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। সেদিন সন্ধেবেলা বসে বসে কি যেন একটা ভাবছি।
এমন সময় হঠাৎ করে যেন দুপুরে সেই মেয়েটির বলা কথাটা মনে পড়ে গেল। শনিবার রাত গ্রাম ভম্বলপুর সতীনাথ মুখার্জির বাড়ি বৃষ্টি। হিসেব করে দেখলাম আজ শুক্রবার, অর্থাৎ কাল শনিবার। আর সতীনাথ মুখার্জি কে, আর ভম্বলপুর গ্রামটাই বা কোথায়? কেন মেয়েটি আমায় এমন বলে গেল? মাঝে মাঝে এমন অনেক লক্ষণ প্রতিলক্ষণ বোঝা যায়। হাওয়া বাতাস মাঝে মাঝে এমন অনেক কিছু চোখের সামনে দেখিয়ে দিয়ে যায়, যা ভালোভাবে বুঝতে পারলে আগাম অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু আমি ঠিক কিছু বুঝতে পারছিলাম না। তাছাড়া শনিবার গোটা দিনটা যখন কেটে গেল এমনি ভাবেই, তখন আরো অবাক হলাম যখন রাতের দিকে হঠাৎ করে বৃষ্টি নামলো। আমি অবাক হলাম বৃষ্টিটুকু পর্যন্ত মিলে গেছে। শনিবার রাত কিন্তু কি হবে? অনেক রাত পর্যন্ত জেগে বসে রইলাম। গিন্নি রাতের খাওয়া দাওয়া সেরে শুতে চলে গিয়েছে। আমাকেও বলেছিল, কিন্তু নানা অজুহাত দেখিয়ে আমি জেগে রইলাম। কিন্তু অনেক রাত পর্যন্ত কিছুই হলো না। সতীনাথ মুখার্জি আর ভম্বলপুর নামটা অনেক কিছুর মতোই ভুলে গেলাম। একদিন দুপুরবেলা একজনের হাত দেখে চলেছি। এমন সময় দেখি ধুতি আর একটা পাতলা জামা গায়ে একজন লোক একটা ছাতা হাতে নিয়ে এসে দাঁড়িয়েছে আমার দাওয়ার এক পাশে। চোখে চোখে ইশারা হতেই সে আমার কাজ সেরে নিতে বলল। আমি হাত দেখা শেষ করতেই সে আমার দিকে এগিয়ে এসে নমস্কার করল। বলল, নমস্কার ঠাকুরমশাই, আমি রাধাকান্ত। আমি আসছি ভম্বলপুর থেকে। আসলে একটি বিশেষ প্রয়োজনে আপনার কাছে আসা। আমাদের গ্রামে সম্প্রতি একটা অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। আমি আমাদের পাশের গ্রাম থেকে এক ওঝাকে সেখানে ডাকিয়েছিলাম, কিন্তু সে কিছু করতে পারেনি। তারপরে বেশ কয়েকজন আপনার কথা বলল, তাই আপনার ঠিকানা জোগাড় করে এখানে এসেছি। আপনি যদি একবার আমাদের গ্রামে যান তাহলে। কিন্তু ভম্বলপুর গ্রামটা কোথায়? এই গ্রামের নাম তো এখানে এসে আগে কখনো শুনেছি বলে মনে পড়ে না। এটাই স্বাভাবিক। আসলে গ্রামটা তো খুব ছোট। দুই গ্রাম, মাধবনগর আর গোবিন্দপুর, এই দুইয়ের মাঝে আমাদের ছোট্ট গ্রাম। এই দুই গ্রামের নাম শুনেছেন নিশ্চয়ই। মাধবনগরে আমাকে সম্প্রতি একবার যেতে হয়েছিল। গোবিন্দপুরের নাম সেইখানে শুনেছি। এখান থেকে গরুর গাড়িতে গেলে এক বেলার পথ পৌঁছে যাওয়া যায়। লোকটা দাওয়ার কাছে এসে বসল। ফর্সা চেহারা, টকটকে গায়ের রং। রোদে এতটা হেঁটে এসেছে বলে চেহারায় সামান্য একটা ভাব পড়েছে। বয়স খুব বেশি নয়, মধ্যবয়স্ক। তবে চেহারার একটা গাম্ভীর্য আছে। এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলেছে, অথচ মুখে তার কিন্তু অভিব্যক্তির পরিবর্তন হয়নি। বললাম, আশা করি যেতেও সমস্যা হবে না। এখন বেরিয়ে পড়লে আমরা সন্ধ্যার আগে পৌঁছে যাব। আপনি কি গরুর গাড়ি করে এসেছেন? হ্যাঁ ঠাকুরমশাই, গরুর গাড়ি নিয়ে এসেছি, যাতে আজকেই আপনাকে নিয়ে যেতে পারি। আসলে সমস্যাটা এত বেড়ে উঠেছে। আমাদের গ্রাম কিন্তু আগে এমন ছিল না। আমাদের গ্রাম ভম্বলপুর ভালোই ছিল, কিন্তু হঠাৎ করেই যে কি এমন হয়ে গেল। গ্রামের শেষের দিকে যে অশ্বত্থ গাছটা রয়েছে, সেই গাছের থেকে এসব শুরু হয়েছে। হঠাৎ করে যে গাছে কি হলো বিশ্বাস করবেন না, এই 2 সপ্তাহের মধ্যে আমাদের গ্রামে 3 জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে ওই অশ্বত্থ গাছের ডালে। চমকে উঠলাম। 3 জনের মৃত্যু ভেবে আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। তার মানে সেখানে তেমন কিছু একটা হয়েছে যার অশুভ শক্তির ক্ষমতা অনেক বেশি, আর সেই ক্ষমতার জন্যেই এমন একটা অদ্ভুত ব্যাপার গ্রামে হয়ে চলেছে। বেশি সময় নিলাম না,
গিন্নিকে গোটা ব্যাপারটা অল্পের মধ্যে বুঝিয়ে দিয়ে সেদিনই রাধাকান্তের সঙ্গে বেরিয়ে পড়লাম তার গ্রামের উদ্দেশ্যে। এবং তোমরা বিশ্বাস করবে না, তখনও পর্যন্ত কিন্তু আমার মাথায় সেই মেয়েটির কথা একবারও আসেনি। সেই মেয়েটি আমায় ভম্বলপুরের কথাই বলেছিল। ভম্বলপুর যখন গিয়ে পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছে। সেদিন আর তেমন কিছুই হলো না। আমি রাধাকান্তর বাড়িতেই রাতে রইলাম। রাধাকান্তর বাড়িতে রাধাকান্ত এবং তার স্ত্রী আর তাদের একটি ছেলে আছে। কিন্তু সে তখন কি কারণে যেন পাশের গ্রামে এক তার পরিচিতর বাড়িতে গিয়েছে। তবে কথায় কথায় বুঝতে পেরেছিলাম আসলে ছেলেটিকে কোনো কারণে পাশের গ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকদিনের জন্য। রাতের বেলা খাওয়া দাওয়ার পর রাধাকান্ত আর আমি একটা ঘরে বসলাম। শীতের সময় বিকেল হবার সঙ্গে সঙ্গেই ঝপ করে অন্ধকার নেমে যায়। তাছাড়া কুয়াশায় চারপাশটা ঢেকে থাকে, যেন মস্ত বড় বড় সাদা পাথরের পাহাড় গড়ে উঠেছে চারপাশে। প্রবল ঠান্ডা আর সেই দৃশ্যমানতার অভাব, এসব কিছুর জন্য শীতের রাতে গ্রামের দিকে বাইরে না বেরোনোই ভালো। রাধাকান্ত এক দু কথা বলে আসল কথা বলল। আমাদের গ্রামে নিবারণ বলে একজন ছিল, মাদুর খেলা দেখাতো। গোটা দিন এই গ্রামে ওই গ্রামে ঘুরে ঘুরে খেলা দেখিয়ে তারপর সন্ধ্যের পর ওই অশ্বত্থ গাছের পথ ধরেই ফিরে আসতো। আসলে ওই গাছটা এমন একটা জায়গায় যে মাধবনগর থেকে ফিরে আসতে গেলে ওখান থেকে আসতে হবে। মাধবনগর থেকেই আরও গ্রামগুলোতে যাওয়া যায়। গোবিন্দপুরের দিকে যাওয়ার দরকার পড়ে, কিন্তু খুব একটা নয়। অনেক রাতের বেলা যে কেউ ফিরুক না ফিরুক ওই অশ্বত্থ গাছের পথ দিয়ে আসতে হবে। তাছাড়া দুপাশে ফাঁকা ধানের জমি দিয়ে তো আর রাতের বেলা কেউ হেঁটে আসতে পারবে না। প্রথম মৃত্যুটা তার মানে ওই নিবারণেরই হয়েছিল। কিন্তু তুমি যে বললে 3 জন মরেছে। প্রথমে মরেছিল নিবারণ, এবং নিবারণের সঙ্গে আরো 2টো বাঁদরকেও পাওয়া গিয়েছিল মৃত অবস্থায়। সে অদ্ভুত দৃশ্য ঠাকুরমশাই। নিবারণের মাথাটা কেউ যেন শক্ত কিছু দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করেছে। মাথার হাড় সমস্ত ভেঙে চুরে মুখটা দেখতে বিভৎস লাগছিল ঠাকুরমশাই। তার 2টো বাঁদরকে কে যেন মাথাটা ধরে মাটির ভেতরে আছড়ে আছড়ে মেরেছে। তাদের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। হাত পা ভেঙে যেন গোটা শরীরের সঙ্গে একসাথে লেগে রয়েছে। আর ওরা 3টে মৃতদেহ পেয়েছিল ওই অশ্বত্থের গাছের ডালে, যেন কেউ দেখাবার জন্যই সেখানে ঝুলিয়ে রেখেছিল। এরপরে মারা যায় আমাদের গ্রামের এক বৃদ্ধ বয়স্ক মানুষ। তিনি সেদিন পাশের গ্রামে নিজের মেয়ের বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন। তার মৃতদেহ পাওয়া যায় পরদিন সকালে ওই অশ্বত্থ গাছের ডালে। এমনভাবে ঝুলছিল যে সে কি বলবো। তার মুখটা হাঁ করা অবস্থায় ছিল, আর মুখটা কেউ যেন শক্ত করে হাতে টেনে একদম কানের কাছ পর্যন্ত চিড়ে দিয়েছে। গল গল করে রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়েছিল চারপাশে। জীবন্ত অবস্থায় কোনো মানুষের মুখ যদি এমনভাবে চিড়ে দেওয়া হয়, তাহলে ভাবুন তো ঠাকুরমশাই। আমি চমকে উঠলাম। যে 2 রকম মৃত্যুর কথা সে বলল, সেই দুটোই ভয়ঙ্কর। এমন ভয়ঙ্কর ভাবে তো কোনো মানুষ খুন করতে পারে না। নিশ্চয়ই এটা কোনো অশুভ আত্মার কাজ। এমন কোনো নিষ্ঠুর অশুভ আত্মা, যে আত্মা বড়ই নৃশংসভাবে গ্রামের লোকেদের হত্যা করছে। বাইরে যখন রাত নামছে, ঠান্ডা বাতাস দরজা জানলার ফাঁক দিয়ে ঘরের ভেতরে এসে ঢুকছে, রাধাকান্ত তখন আবার বলতে শুরু করল।
তৃতীয়, অর্থাৎ সপ্তাহখানেক আগে শুক্রবার, না না বৃহস্পতিবার মারা গেছে। আমাদের গ্রামের একটি মেয়ে, তার নাম লতা, বাবার সঙ্গে সে বৃহস্পতিবার মাঝে মাঝে হাটে যেত। তাদের দুজনেরই সংসার হাটে। তার বাবা ছোটোখাটো কিসের একটা দোকান সাজাতো, সে সমস্ত কিছু সেরে ফিরতে ফিরতে রাতই হয়ে যেত। সেদিন ওদের রাত হয়েছিল। ফেরার পথে যে কি হয়েছিল সে কথা ভালো করে বলতে পারবো না, তবে মেয়েটা মারা গেলেও সতীনাথ সেখান থেকে পালিয়ে বাঁচতে পেরেছিল। তারপর থেকে সতীনাথ কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কারো সঙ্গে কথা বলে না, ভালোভাবে কিছুই করতে চায় না। মেয়েটাকে চোখের সামনে মরতে দেখেছে তো। রাধাকান্তের কথায় একটা ব্যাপার স্পষ্ট হলো, ওই অশ্বত্থ গাছের কাছে যে আছে সে 2 সপ্তাহের মধ্যে 3 জনকে মেরেছে। অর্থাৎ কোনো সময় কিংবা নিয়ম হিসেবে সে কাউকে মারছে না, সে সুযোগ বুঝে যাকে পাচ্ছে তাকেই মারছে। অথচ এত বছর এই গ্রামে কিছু হয়নি, হঠাৎ করে কি হলো? আমি বললাম, কাল সকালে তাহলে আমরা একবার ওই গাছের তলায় যাব, আর তারপরে সতীনাথের সঙ্গে একবার কথা বলবো। আজ হলো বৃহস্পতিবার, কাল কথাবার্তা বলে দেখা যাক কি হয়। রাধাকান্ত তার ঘরে চলে গেল। আমি বিছানার উপর শুতে যাব, এমন সময় হঠাৎ করে মনে পড়ে গেল আমার বাড়ির সামনে সেই মেয়েটির বলা কথাটা। সেই মেয়েটি বলেছিল শনিবার রাত ভম্বলপুর আর সতীনাথ মুখার্জির বাড়ি, এবং তার সঙ্গে বলেছিল বৃষ্টির কথা। আমি সন্ধ্যার মধ্যে ঘরের দরজাটা সামান্য খুললাম, তারপর এগিয়ে এসে বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশ পরিষ্কার, জলজলে আকাশে চাঁদ আর তারা যেন একসাথে সন্ধি করে জ্বলে রয়েছে। পরদিন সকালে প্রথমে রাধাকান্তের সঙ্গে গিয়ে পৌঁছালাম সেই গাছের তলায়। এর মধ্যে খবর পেয়ে অনেকেই এসেছে, অনেকেই একথা ও কথা বলল, তবে তাদের সবার মাঝখান থেকে একজনকে পাওয়া গেল যে বিশেষভাবে উৎসাহী আমায় সাহায্য করার জন্য। তার নাম হলো যোগেন। যোগেন বলল, আমি ঠিক বুঝতে পেরেছি, আমি তো জানতাম এমন কিছু একটা হবে। ওই যে সেবার যখন ওই মৃতদেহটা গ্রামের বাইরের পথের কাছে পড়েছিল, তখন আমি তো সবাইকে খবর দিয়েছিলাম, কিন্তু যখন আমরা গেলাম তখন গিয়ে দেখি আর সেখানে কিছু নেই। ওরা যে এত সহজেই গ্রাম ছেড়ে যাবে না তা তো আমি বুঝতে পেরেছি। আশেপাশে অনেকে থাকলেও তাদের মাঝখান থেকে যোগেনকে নিয়ে এক পাশে এগিয়ে গেলাম। আমার সঙ্গে রাধাকান্তও এলো। বাকিরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। আমি বললাম, একটা ব্যাপার বলো তো যোগেন, কোন মৃতদেহ আর কিসের কথা বলছো তুমি? এক ভয়ঙ্কর ব্যাপার। যদি সেদিন আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে নিশ্চয়ই ভয় পেয়ে যেত। আমি তো কি করব বুঝতে না পেরে তাড়াতাড়ি গ্রামে চলে এসেছি। 2 সপ্তাহ কি তার আগের কথা, মাঝখানেও হতে পারে। আমার চাষের জমি আছে আমাদের গ্রামের ওই শেষের দিকে, ওই দিকটায়। আমার মাঠে এখন ফসল ফলেছে। রাতের বেলা মাঝে মাঝে পাহারা দেওয়ার জন্য আসতে হয়। সেদিন সন্ধ্যাবেলা এসে মাঠের কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তারপর যখন শেষ করে লণ্ঠনটা জ্বালিয়ে
এই পথ দিয়ে হাঁটতে শুরু করেছি তখন অন্ধকার নেমেছে বেশ। চারিদিক অন্ধকার, তারপর চারপাশে কুয়াশা আস্তে আস্তে জড়িয়ে পড়ছে। যত তাড়াতাড়ি পারছিলাম পা চালাচ্ছিলাম। পরনে শুধু ধুতি আর একটা পাতলা জামা। কে জানতো এত দেরি হবে? তাহলে সঙ্গে করে কিছু একটা নিয়ে আসতাম, গায়ে দেওয়ার জন্য একটা চাদর হলেও তো হতো। কিন্তু কপাল খারাপ, তাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে হু হু করে 2 পা সামনের দিকে এগোচ্ছি। এমন সময় শুনতে পেলাম একটা মেয়েলি গলায় কে যেন চিৎকার করে উঠল। মিথ্যে বলবো না ঠাকুর মশাই, আমি একটু ভীতু মানুষ। তাছাড়া শীতের রাতেই এমন কুয়াশার মধ্যে একা একা এমন একটা মেয়ের রক্ত জল করা চিৎকার, এটা শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে। আমিও ভয় পেলাম, কিন্তু কৌতূহলটা সামলাতে পারলাম না। কারণ চিৎকারটা শেষ হলেও তখন আমার সামনের দিক থেকে যেন একটা গোঙানির মতো শব্দ ভেসে আসছে, আর তার সঙ্গে কে যেন কথা বলছে। হঠাৎ মনের ভেতর কোথা থেকে যেন সামান্য সাহস এলো। লণ্ঠনের আলোটা সামান্য কমিয়ে দিলাম। যদি কেউ থাকে, লণ্ঠনের আলো দেখলে বিপদ হতে পারে। তাই আরো 2 পা সামনে এগিয়ে যাব। আবার যখন মেয়েটার চিৎকার শুনতে পেলাম, তখন লণ্ঠনটা নিয়ে এগিয়ে গেলাম। আমার হাতে একটা লাঠি ছিল। সন্ধ্যের পরেই মাঠে কাজ করতে এসেছি, লাঠি তো লাগবেই। লাঠিটা হাতে এগিয়ে ধরে এইভাবে সামনের দিকে 2 পা এগোতে শুনতে পেলাম কি যেন বলছে। ভুল হয়েছে, আর হবে না। তুই বলেছিলি ওর শরীরে কোনো খুঁত নেই, কিন্তু এই তো মেয়েটির শরীরে খুঁত রয়েছে। এইটুকু খুঁজে কিছু হবে না, ওকে বলে দিলেই তো হলো। পাষণ্ড তুই জানিস না খুঁত থাকলে সেই বুড়ি মা গ্রহণ করেন না। তাতে আমার কাজ হবে না। যে সাধনায় সিদ্ধি লাভের জন্য এতগুলো বছর ধরে আমি অপেক্ষা করছি, সামান্য একটা মেয়ের জন্য সেই সাধনা আমি ভণ্ড হতে দেব না। তাছাড়া মেয়েটাকে এমনভাবে মেরেছে, মেয়েটা বোধহয় মরেই যাবে। মাথা দিয়ে তার রক্ত বেরোচ্ছে। তোকে আমি বলেছিলাম মেয়েটাকে মারতে না। মেয়েটাকে আমি তো ধরে নিয়ে যেতে একটু অসুবিধা রয়েছে। তারপরে তুই এই দ্বিতীয় খবর তৈরি করে দিয়েছিস। একে কিছুতেই নিয়ে যাওয়া যাবে না। একে এখানে মেরে ফেল। মেয়েটি বেঁচে গেলে আমাদের কথা সবাইকে বলে দেবে। মেরে ফেল একে। আমি ভয় পেয়ে গেলাম, ব্যাপারটা কি হচ্ছে? তাহলে কি এইখানে যে মেয়েটির চিৎকার আমি শুনতে পেলাম, তাকে কেউ খুন করেছে? সঙ্গে সঙ্গে আমি চিৎকার করে উঠলাম, খবরদার এখান থেকে পালাবি না। এই তোরা কে? এই খবরদার পালাবি না। চিৎকার করলাম বটে, কিন্তু তখন আমি কিছু দেখতে পাইনি। ছুটে গেলাম সামনের দিকে। আরো বেশ খানিকটা ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা ব্যাপার ঘটে গেল। তাড়াহুড়ো করে এগিয়ে গিয়েছিলাম, লণ্ঠনটা জ্বালানোর কথা মনেই নেই। সামনের দিকে অন্ধকারে একটা আলো জ্বলছিল, কিন্তু আমার চিৎকার শুনে দপ করে সেই আলোটা বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাদের যেন ছুটে চলে যাওয়া আর পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম। আমি তখনই হুড়মুড় করে দৌড়াতে গিয়ে কিসে যেন একটা পা বেঁধে হুমড়ি খেয়ে গিয়ে পড়লাম মাটিতে, আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম। কথা বলতে বলতে যোগেন কপালের কাছে একটা জায়গা দেখালো। খানিকটা আঘাত লেগেছিল, কালচে দাগ হয়ে রয়েছে। বোধহয় রক্ত বেরিয়েছিল মাথার ওই জায়গাটা ফেটে। আমি আর রাধাকান্ত শুনে চলেছি।
রাধাকান্ত বোধহয় আগেও ব্যাপারটা শুনেছে, তবুও আমাদের সঙ্গে এক পাশে সরে এসে দাঁড়িয়েছিল। যখন হট করে জ্ঞান ফিরল তখন দেখি একটা হাত আমার ধুতির এক প্রান্তটা টেনে ধরে রয়েছে। প্রথমে চমকে উঠেছিলাম। একে আধো অন্ধকার, তার উপরে কুয়াশা। আকাশে চাঁদের আলো থাকলেও সেই চাঁদের আলোয় কুয়াশা ভেদ করে ভালো করে কোনো কিছু দেখা যায় না। আমি কোনো রকমে উঠে বসে হারিকেনটা জ্বালাতেই সামনে তাকিয়ে দেখতে পেলাম একটা বীভৎস মুখ, আর মুখের এক পাশটা যেন থেঁতলে গেছে। ভারী কিছু দিয়ে আঘাত করতে করতে সেখানটা কেউ থেঁতলে দিয়েছে। খুলি থেকে গলে রক্ত বেরিয়ে আসা চোখটা ঝুলছে তার নাকের কাছে, তবে অন্য চোখটা রক্ত মাখা অবস্থাতেও যেন বিস্ফারিত হয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। আর মুখটা অদ্ভুতভাবে হাঁ করা, গোটা মুখে রক্ত ছড়িয়ে রয়েছে। সে দৃশ্য দেখে বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, আমি পরপর বেশ কয়েক রাত ঘুমোতে পারিনি। রাতের বেলা চোখ বন্ধ করলেই সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠত। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়ে আমি ছুটতে ছুটতে গ্রামে এসেছিলাম। গ্রামে এসে তখন সবাইকে খবর দিই। আমাদের গ্রামটা ছোট, আপনি দেখেছেন ঠাকুর মশাই, 20-25 ঘর নিয়ে আমাদের গ্রাম। সবাই জেগেই ছিল, সবাই আলো নিয়ে ছুটে গিয়েছিল ওই জায়গাটায়। এখানে বলে রাখা দরকার, যোগেন তার জমি যেখানে দেখিয়েছিল সেই রাস্তাটা এই অসত্য গাছের তলা থেকে আরেকটু এগিয়ে গিয়ে ডান হাতের সামান্য ঘুরে গিয়ে যে সোজা রাস্তা চলে গেছে পাশের গ্রাম মাধবনগর পর্যন্ত, সেইখানে। আর যেখানটায় আঙুল দেখিয়ে মৃতদেহটা দেখালো রাধাকান্ত, সেটা অসত্য গাছের তলা থেকে মাত্র কয়েক হাত দূরে। ওইখানটায় পড়েছিল মেয়েটার শরীর। আমরা ছুটে এলাম। আমাদের গ্রামে একজন কবিরাজ ছিল, সে দেখে বলল মেয়েটা অনেকক্ষণ আগেই মারা গেছে। যোগিন সে রাতে খুব ভয় পেয়েছিল, ওর প্রবল জ্বর এসেছিল। একটা মৃতদেহের সঙ্গে সে এমনভাবে বেশ কিছুক্ষণ ওখানে পড়েছিল, সেই ভেবেই বোধহয় তার ভয়টা বেড়ে গেছিল। কিন্তু কবিরাজ মশাইয়ের ওষুধ আর মায়ের সেবা শুশ্রূষায় যোগিন সেরে উঠেছিল। তবে সমস্যাটা হলো এরপর থেকেই। আপনি বলেছিলেন না আমাদের গ্রামে তো কিছুই ছিল না, হঠাৎ করে তাহলে কি করে এমন হলো? যোগেনের মতো আমার মনে হয় ওই মেয়েটি এই সব কিছুর জন্য দায়ী, কিন্তু আমরা তো কিছু করিনি। হতে পারে তোমরা কিছুই করনি, আবার হতে পারে কোনো না কোনো কারণে সে তোমাদের উপর প্রতিশোধ নিতে চাইছে। হয়তো সে ভাবছে এই গ্রামের কাছেই তার মৃত্যু হয়েছে। আচ্ছা, মেয়েটিকে তোমরা চিনতে পেরেছিলে? কি করে চিনব? আমরা যখন এখানে এসেছি তখন দেখেছি মেয়েটি এখানে নেই। মেয়েটির মৃতদেহ সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ত পড়েছিল ওই পথের কাছে। পরদিন সকালে আমরা দেখেছি, কিন্তু মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। আমরা অনেক খুঁজেছিলাম, এমনকি আশেপাশের গ্রামেও খোঁজ খবর করে দেখেছি। যদি মেয়েটিকে কেউ দেখে থাকে তাহলে, মানে যদি কোথাও কেউ নিরুদ্দেশ হয়ে থাকে তাহলে তো বোঝা যাবে এই গ্রামেরই মেয়ে। তার মানে হয়তো তাকে অন্য কোথাও থেকে আনা হয়েছিল, দূরে কোনো জায়গা থেকে তাকে এখানে আনা হয়েছিল বিশেষ কোনো কাজে। যা হবার তা হয়ে গেছে। কিন্তু আমারও মনে হয় ওই পেতনি গাছের কাছে থেকে নিজের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে নিরীহ গ্রামবাসীদের উপরে। সেদিন গাছের তলা থেকে গিয়ে আমরা পৌঁছালাম সতীনাথ মুখার্জির বাড়িতে। ছোট এক চালা ঘর, ঘরের ভেতরে কেমন একটা গুমোট গন্ধ।
আমরা গিয়ে ঢুকে ডাকাডাকি করতে সতীনাথ বেরিয়ে এলো। খুস্কো চেহারা, চোখটা লাল হয়ে রয়েছে। রান্না বান্না করছো সতীনাথ? হ্যাঁ হ্যাঁ, রান্না? হ্যাঁ, কি হবে রান্না করে? হ্যাঁ, কি হবে? আমার আর বেশি দিন বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আমার মেয়েটা এমনভাবে চলে গেল, আমার চোখের সামনে আমার মেয়েটা চলে গেল। আমি তো মেয়েটাকে বাঁচাতে পারলাম না, আমি মেয়েটাকে বাঁচাতে পারলাম না। হ্যাঁ, আমি তাকে লক্ষ্য করলাম, রোগা চেহারা। তাছাড়া এই কয়েকদিন বোধহয় খাওয়া ঘুম কোনো কিছুই ঠিকঠাক হয়নি, তাই সেই চেহারায় কেমন একটা বিশৃঙ্খলতা এসেছে। লালচে দৃষ্টি, খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো চুল, আর পরনের কাপড় কেমন ময়লা। সে কেমন যেন অবসন্নের মতো দেওয়ালের এক পাশে হেলান দিয়ে বসেছিল। দেখো, আমি বুঝতে পারছি তোমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে, কিন্তু কিছু তো একটা করতে হবে। এভাবে চুপ করে বসে থাকলে তো গ্রামের লোকেদের বিপদ বাড়বে। তোমার মেয়ের মতন অন্য কারোর মেয়ে যদি এভাবে হারিয়ে যায়, তাহলে সেটাও তো সমস্যা। সতীনাথ এবারে ফ্যাকাশে চোখে আমার দিকে তাকালো, তারপর কেমন যেন কান্না ভেজা গলায় বলল, আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না ঠাকুর মশাই। আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারলাম না। আমি বাবা হয়ে আমি বাবা হয়ে মেয়েটাকে বাঁচাতে পারলাম না, মেয়েটাকে বাঁচাতে পারলাম না। সতীনাথ কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে দুটো হাত মাটির দেওয়ালে বারবার এমন ভাবে মারতে লাগলো যেন তার ওই দুটি হাতের জন্যেই তার মেয়ে মারা গেছে। আমি এগিয়ে গিয়ে সতীনাথের কাঁধের উপরে হাত রেখে বললাম, সতীনাথ, আমার জন্য একটা কথা বলো। সেদিন রাতে আসলে কি ঘটেছিল সেটা না বললে আমি কিছুতেই কিছু করতে পারবো না। সতীনাথ হাউ মাউ করে কাঁদতে লাগল। তাকে দেখে বোঝা যাচ্ছিল সম্বলহীন হয়ে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে। এতদিন ধরে তার কাছে আর কিছু না হোক তার মেয়ে ছিল, কিন্তু এখন সেই মেয়েও নেই। সতীনাথ যেন তার জীবনের সবচেয়ে দুর্লভ, সবচেয়ে অমূল্য সম্পত্তি হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর শান্ত হয়ে বলল, সেদিন হাট থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল। এমনিতেই আগে নিবারণ তার বাঁদরের সাথে মারা যাওয়ার পর থেকেই গ্রামে এমনিতেই ভয় লেগে রয়েছে। তারপরে আমাদের গ্রামের ওই মুখার্জি মশাই যখন তার মেয়ের বাড়ি থেকে বেরার সময় পোষা টিয়া পাখিটাকে সঙ্গে নিয়ে ফিরতে মারা পড়ল, তারপর থেকে আমার মেয়ে কেমন যেন একটু ভয় ছিল। পথে আসার সময় বলল, বাবা, এই গাছের কাছেই ওরা মরেছিল তাই না? কিন্তু কে মেরেছে ওদের? এতদিন তো আমরা এখানে আছি, কখনো তো কিচ্ছু হয়নি। দেখ, ওই গাছের দিকে তাকাস না, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি এখান থেকে চল। কিন্তু কেন বাবা, তুমি এত ভয় পাচ্ছ কেন? গাছের তলাতে কেউ নেই, আমাদের কিচ্ছু হবে না। যতই বারবার মেয়েটাকে বলতে লাগলাম সেখান থেকে তাড়াতাড়ি চলে আসার কথা, কিন্তু কিছুতেই সে আমার কথা শুনল না। একটা অদ্ভুতভাবে যেন লতা বারবার পিছিয়ে পড়ছিল, বারবার ওই অসত্য কাজের দিকে তাকাচ্ছিল। আমি তখন ভয়ে আমার তখন বুক দূর করছে, আশেপাশের বাতাসটা ভারী হয়ে আসছে বলে মনে হচ্ছে। হায় ভগবান, হায় ভগবান, কখনো যদি কিছু বুঝতে পেরে লতাকে আমি জোর করে সেখান থেকে নিয়ে আসতাম, তাহলে হয়তো এমন কিছু হতো না, এমন কিছু। সতীনাথের দুই চোখে দেখা দিল ভয়। রাধাকান্ত আর আমি
দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইলাম সতীনাথের দিকে। সতীনাথ এরপরে যা বলল তার জন্যে আমি নিজেও প্রস্তুত ছিলাম না। লতা থমকে দাঁড়িয়ে বললো এক সময়, ওই গাছের দিকে তাকিয়ে কে যেন দেখতে লাগলো। ভয় পাওয়া গলায় আমায় বলল, বাবা ওখানে ওই গাছের গায়ে কে যেন উল্টো হয়ে ঝুলে আছে, দুটো হাত দিয়ে আমাকে ডাকছে। আমি সঙ্গে সঙ্গে তাকালাম গাছের দিকে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ লতা এমনভাবে ভয় পেয়েছে যে সে নিশ্চয়ই দেখতে পাচ্ছে, অথচ আমি তাকে দেখতে পাচ্ছি না। বুকের ভেতর যেন একসাথে হাজার হাজার দামামা বেজে উঠতে লাগলো আমার। আমাদের হাটে মাঝে মাঝে গরুর গাড়ির সাথে ঘোড়ার গাড়ি দু একটা আসে। মাঝে মাঝে ভয় পেলে যেমনভাবে চিৎকার করে ওঠে, ঠিক তেমনভাবে আমার বুকের ভেতরে কে যেন বারবার চিৎকার করে উঠতে লাগলো। ঠাকুরমশাই, আমি তখনও যদি বুঝতে পারতাম কিছু, তাহলে হয়তো মেয়েটাকে আমি বাঁচাতে পারতাম। আমি অবাক হয়ে তাকালাম সেই অসত্য গাছের দিকে। গাছের তলায় কিছু নেই। আমার মেয়ে ভীষণ ভয় পেয়ে চিৎকার করে ছুটতে আসছে আমার দিকে এগিয়ে আসছে। আমি এগিয়ে গেলাম ওকে নিয়ে সেখান থেকে ছুটে পালাবো বলে হাতে থাকা পুটলির মধ্যে যা কিছু ছিল সব কিছু মাটিতে ফেলে দিলাম। মেয়েটা ছুটে এসেছে আমার একদম কাছাকাছি। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেয়ে আর বুকের ভেতরে রক্ত যেন হিম হয়ে গেল। চারপাশের কুয়াশায় তখন অন্ধকার নেমে এসেছে। সেদিন ফিরতে একটু দেরি হয়ে গেছিল, আগেই বলেছি। কুয়াশার মধ্যে মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি, সেই কুয়াশার মধ্যে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ হলো তার দুটো চোখ দুটো সাদা ফ্যাকাশে হয়ে গেছে, অদ্ভুত ফ্যাকাশে। সেই চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে আছে। তার মুখের ভেতর থেকে বেরিয়ে আসা সাদা ঝকঝকে দাঁতের পাটি আমি যেন দেখতে পাচ্ছি। তার গোটা মুখ বিভৎস, যেন গোটা মুখ থেঁতলে দিয়েছে, গোটা মুখে রক্ত ছড়িয়ে পড়েছে। তার মুখ এমন ছিল না, সে ছুটে আমার কাছে এসে পড়েছে। আমি কিছু বুঝে ওঠার আগে সে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। আমার গালটা দু হাতে চেপে ধরে ফেলে দিল মাটির উপরে। আমি কিছু বলবো তার আগে একটা বিভৎস গলা শুনতে পেলাম। বড় ভালোবাসিস তাই না? তোর মেয়েকে বড় ভালোবাসিস, কিন্তু আজ হয় তুই মরবি, না হলে তোর মেয়ে। আমি চিৎকার করে উঠলাম, প্রাণপণে তার সেই বাঁধন থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করতে লাগলাম। দু হাতে তাকে সরে যেতে বললাম, কিন্তু পারলাম না। তারপরেই যেন আমার চোখের সামনে ভেসে উঠল আমার মেয়ের গলা। মেয়ে বলল, বাবা তুমি পালাও বাবা, ও আমায় নিয়ে যাবে, কিন্তু তোমার আমি কিচ্ছু হতে দেব না, তুমি পালাও। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার মুখের কাছে সেই বিভৎস মুখটা আর নেই। আমার মেয়ে লতার মুখটা। তার চোখ থেকে বেরিয়ে আসছে জল। সে কেমন করুণ চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। সে যেন চেষ্টা করছে দুটো হাত গলা থেকে সরিয়ে নেবার জন্য। এরপর চলতে লাগলো আমার মেয়ে আর সেই বিভৎস মূর্তির মধ্যে যেন একটা লড়াই। মাঝে মাঝে সেই মুহূর্তে আমার গলা চেপে ধরে, আর মাঝে মাঝে লতা আমার গলাটা হালকা করে ফেলে। একসময় ছিটকে গেলাম দূর থেকে শুনতে পেলাম আমার মেয়ের গলা। পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও, গ্রামের লোকেদের তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। এতটাই বলতে পেরেছিল সতীনাথ, আর পারল না। হাউ মাউ করে কাঁদতে লাগলো। রাধাকান্ত বলল, সেদিন রাতে যখন সতীনাথ ছুটতে আমাদের কাছে এলো, তখন আমরা সকলেই গেলাম। কিছু একটা হয়েছে বুঝতে পারছিলাম, কিন্তু গিয়ে যা দেখলাম আমাদের আর কিছুই করার নেই।
লতার মৃতদেহটা ভাঙা অবস্থায় উল্টো হয়ে ঝুলে রয়েছে ওই অশ্বত্থ গাছের গুঁড়ির সঙ্গে। কেউ যেন অশ্বত্থ গাছের গুঁড়ি দিয়ে তার গোটা শরীরটা আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। গলাটাও এমনভাবে বেঁধেছে যে শিরাগুলো পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায়। মেয়েটা আমায় বাঁচিয়ে দিয়েছিল। আমি যদি ভয় পেয়ে ওখান থেকে চলে না আসতাম ঠাকুরমশাই, তাহলে তো আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম। হ্যাঁ, আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম। বলুন, হ্যাঁ, আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম। একদমই না। তোমার মেয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু তুমি যদি সেখানে থাকতে তোমার মেয়ের সঙ্গে তোমাকেও মরতে হতো। তোমার মেয়ে ঠিকই বুঝতে পেরে সেখান থেকে তোমাকে সরিয়ে দিয়েছিল, কিন্তু রাধাকান্ত, দ্বিতীয় লোকটি মানে মুখার্জি মশাই, তার সঙ্গে টিয়া পাখি ছিল। হ্যাঁ ঠাকুর মশাই, মুখার্জি মশাইয়ের সঙ্গে সবসময় তার পোষা একটা টিয়া পাখি থাকতো। টিয়া পাখিটিকে সে বেশ ভালোবাসত, যেখানেই যেত তাকে নিয়ে যেত। রাধাকান্তের কথা শুনে আমার মাথায় একটা অদ্ভুত কথা এলো। তখনই সেখান থেকে চলে এলাম। রাধাকান্ত আর যোগেনকে নিয়ে সেদিন গোটা দিন গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালাম এবং বোঝার চেষ্টা করলাম এই তিনটি মৃত্যুর মধ্যে কোনো একটা সম্পর্ক রয়েছে কিনা। বাড়ি ফিরতে রাধাকান্তের ছেলেকে দেখতে পেলাম। এগিয়ে এসে রাধাকান্তর ছেলে আমায় প্রণাম করলো। তোকে বলেছিলাম না, গ্রামের বিপদ না কমা পর্যন্ত এখানে আসবি না, তাহলে এলি কেন? হ্যাঁ, রাধাকান্তের ছেলে যা বলল তার মানে এই দাঁড়ায় যে এমন বিপদের মধ্যে সে তার পরিবারকে রেখে পাশের গ্রামে নিশ্চিন্ত থাকতে পারবে না। সেও তার পরিবারকে ভালোবাসে। এই বিপদের সময় সে তাদের পাশেই থাকতে চায়। আর রাধাকান্তের ছেলের কথা শুনে আমার মাথায় হঠাৎ করে একটা বিদ্যুৎ খেলে গেল। নিবারণ মুখার্জি মশাই, এমনকি সতীনাথের মেয়ে, এই তিনজনেরই যখন মৃত্যু হয়েছে তখন তাদের সঙ্গে আরও কেউ ছিল। নিবারণের সঙ্গে ছিল তার প্রাণপ্রিয় দুই বানর, মুখার্জি মশাইয়ের সঙ্গে ছিল টিয়া পাখি, আর সতীনাথের মেয়ে লতার সঙ্গে ছিল সতীনাথ নিজে। আমি খোঁজ নিয়ে জেনেছি এর মধ্যে অনেকেই সেই অশ্বত্থ গাছের তলা থেকে এসেছে, কিন্তু তাদের কারোর তেমন কিছু হয়নি। রাতের বেলায় অনেকে ফিরেছে, যদিও সতীনাথের মেয়ের মৃত্যুর পর সবাই একটু সাবধানেই চলাফেরা করে, তবুও আর কেউ কিছু দেখতে পায়নি। তাহলে এই তিনজন মরল কেন? রাতের বেলা যারা ফিরেছে তাদের মধ্যে অনেকেই ছিল একা, অনেকেই ছিল এমন লোক তাদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই, কিংবা এমন কোনো সম্পর্ক নেই, গ্রামের মানুষ মাত্র। সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে আমি রাধাকান্তকে বললাম, যোগেন মিথ্যে বলেনি। হয়তো সেই মেয়েটির আত্মাই কোনো কারণে ফিরে এসেছে, এবং যখনই সে এমন কাউকে দেখতে পাচ্ছে যাদের মধ্যে ভালোবাসা তীব্র, সে যে কোনো সম্পর্কই হোক তখনই তাদেরকে মারছে। আমার মনে হয় সতীনাথকেও সে মারার চেষ্টা করবে। শনিবার রাতের বেলা যদি বৃষ্টি হয় তাহলে তখনই সে সতীনাথকে মারবে। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতে আমি বললাম, তাহলে যে মেয়েটি আপনার বাড়িতে এসে আপনাকে শনিবার রাতে সতীনাথের বাড়ির কথা বলে গিয়েছিল সে কে? তারানাথ সামান্য রহস্যময় হাসল, মুখে কিছু বলল না। কিশোরী অধৈর্য হয়ে পড়েছিল, তাই তারানাথ আবারও বলতে শুরু করল। দেখতে দেখতে শনিবার এসে পড়ল। যদিও শনিবার আসতে বেশি সময় লাগার কথা ছিল না,
কারণ ওই গ্রামে আমি গিয়েছিলাম বৃহস্পতিবার, পরদিন শুক্রবার এবং তারপর দিন শনি। সেদিন বিকেলে একবার সতীনাথের সঙ্গে দেখা করলাম। বুঝতে পারলাম তার শরীর এবং মন দুই প্রচণ্ড খারাপ। আকাশে কালো মেঘ জমেছিল। রাধাকান্ত, আমি আর যোগেন স্থির করলাম সন্দেহ হওয়ার পরেই সতীনাথের বাড়ির বাইরে আমরা অপেক্ষা করব। যদি কোনো বিপদ হয় তাহলে সতীনাথকে যাতে আমরা বাঁচাতে পারি। এই আত্মা যদি সত্যি সত্যি সেখান থেকে এখানে আসে তবে। অন্ধকার আর কুয়াশার মাঝে আমরা অপেক্ষা করে চলেছি। এমন সময় দেখতে পেলাম সতীনাথ হ্যারিকেন হাতে নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। রাধাকান্ত বের হতে যাচ্ছিল, আমি তাকে বাধা দিলাম। সতীনাথ হ্যারিকেন হাতে নিয়ে এগিয়ে চলল গ্রামের বাইরের দিকে। পথে চলতে চলতে সতীনাথ বারবার বলছে, আমার জন্য তুই মরেছিস না, আমার জন্য তুই মরেছিস, হ্যাঁ আমার জন্য তুই মরেছিস মা। আমি আর এই জীবন রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। আমি ওইখানে গিয়েই তোর মতোই মরবো, হ্যাঁ তোর মতোই মরবো। তোকে ছাড়া যে আমি আর থাকতে পারবো না, তোকে ছাড়া যে আমি আর থাকতে পারবো না। বুঝতে পারছিলাম এক অসহায় পিতার এক প্রলাপ কোন দুঃখের সাথে প্রকাশ পাচ্ছে। সতীনাথ জানে সে নিজের জীবন দিয়ে তার মেয়ে লতার জীবন ফিরিয়ে আনতে পারবে না, তবুও সে মৃত্যুবরণ করতে চায়। এমন বিভীষিকার মতো মৃত্যু সেখানে অপেক্ষা করছে জেনেও সে পথে এগিয়ে চলতে চায় সতীনাথ। হায় রে মানব জনম! মানুষ নিজের প্রাণের প্রিয় মানুষের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে যায়, অথচ জানি না প্রাণের চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না। সতীনাথ এগিয়ে চলল গ্রামের বাইরের দিকে। আমরা আলো ছাড়া বেশ কিছুটা দূরত্ব রেখে তার সঙ্গে এগিয়ে চলতে লাগলাম। তবে আমি তৈরি হয়ে নিয়েছি। সতীনাথ গাছের তলায় দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, কোথায় আছিস? এই কোথায় আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এই পিশাচ, বেরিয়ে আয়। তুই আমার মেয়েকে মেরেছিস, হ্যাঁ তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তো তুই আজ আমায় মারবি? হ্যাঁ নয়তো আমি মরবো, হ্যাঁ হ্যাঁ আমি মরবো, হ্যাঁ নাহলে আমি এই গোটা গাছটায় আগুন দিয়ে দেবো। আমি এই গোটা গাছটায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো আমি, হ্যাঁ জ্বালিয়ে দেবো। কথা বলতে বলতেই সতীনাথ তারপর লণ্ঠন থেকে তেল ঢালতে লাগলো গাছের গায়ে। তারপর দেশলাই নিয়ে যেই আগুন জ্বালাতে যাবে এমন সময় আমি দেখতে পেলাম সেই বীভৎস দৃশ্যটা। একটা কালো ছায়া কখন যেন উবু হয়ে অপেক্ষা করছিল সতীনাথের পেছনে। সতীনাথ যেই দেশলাই জ্বালিয়েছে খপ করে চেপে ধরল সতীনাথের গলা। সতীনাথ চিৎকার করতে গেল কিন্তু পারল না। ঠিক সেই মুহূর্তে আমরা তিনজনে ছুটে গেলাম সেইখানে। আমি তৈরি হয়েছিলাম। আমার হাতে থাকা এক গোপন দ্রব্য মন্ত্রপুত অবস্থায় ছিল। সেটা তাড়াতাড়ি অশ্বত্থ গাছের চারপাশে ছড়িয়ে দিলাম। গাছের চারপাশে একটা গণ্ডি তৈরি হলো। এই গণ্ডির ভেতরে আমি, সতীনাথ আর সেই বীভৎস মূর্তি। বাইরে রাধাকান্ত আর যোগেন। মৃত্যুর জন্য তৈরি হ। আজ রাতে তোকে আমি ছাড়বো না। সেদিনই তোকে আমি মারতাম, কিন্তু তোর মেয়ের জন্য সেটা করতে পারিনি। আজও সেটা পারবি না। আমি যখন এখানে আছি তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। পারবো, আমি ওকে মারবো। যারা যারা অন্যকে রক্ষা করার জন্য এমন কিছু করতে পারে তাকে আমি বাঁচতে দেব না। কিন্তু এই গ্রামের লোকেরা তো কোনো ক্ষতি করেনি। ভম্বলপুরের লোকেরা তোর যদি কোনো ক্ষতি না করে তাহলে ভম্বলপুরের লোকেদের ওপর তুই কেন এমন কিছু করছিস? করেছে আমার ক্ষতি এই গ্রামেই রয়েছে। সে যাকে আমি এতদিন ধরে খুঁজছি, যার জন্য এইখানে আমায় মরতে হয়েছে,
ওই সাধু আমায় খুঁজে পেয়েছিল, তার জন্যে সেই আমায় লুকিয়ে রেখেছিল ওই মাঠের পাশের জঙ্গলে। যতদিন পর্যন্ত ওকে আমি মারতে না পারবো ততদিন পর্যন্ত আমি এই গ্রাম থেকে যাব না। আমি এমন কিছুই ভেবেছিলাম, তাই বললাম, তুই নিজে তাকে দেখেছিস? তুই চিনিস তাকে? তাহলে তুই তাকে মারছিস না কেন? আমার ক্ষমতা গাছের আশেপাশেই সীমাবদ্ধ। আমি যখন মারা যাই তখন সামনে এই গাছটাই ছিল, তাই আমি এখানে আশ্রয় নিয়েছি। এই গাছের আশেপাশে এলে তখনই আমি তোকে মারতে পারবো, তার আগে নয়। সত্যি তুই যদি তার কথা বলিস তাহলে তাহলে আমি তাকে... আমার কথা শেষ হলো না, তার আগে দেখতে পেলাম একটু দূরে একটা আলো। তারপরেই হুড়মুড় করে কে যেন এসে পড়ল রাধাকান্তের পেছনে। দেখি রাধাকান্তের ছেলে। তুই এখানে এসেছিস কেন? বাবা, তোমায় একটা কথা আমি বলতে পারিনি। বলবো বলবো বলে ভেবেছিলাম, কিন্তু বলতে পারিনি। আমি সে কথা জানি রাধাকান্ত। সেদিন যোগেন রাতের বেলা সাধুর সঙ্গে যাকে দেখেছিল সে আর অন্য কেউ নয়, সে হলো তোমার ছেলে। তোমার ছেলে এসেই সাধুকে সাহায্য করেছিল এবং এই মেয়েটিকে ধরে রাখতে সাহায্য করেছিল। আমার কথায় রাধাকান্ত আর যোগেন অবাক হয়ে গেল। রাধাকান্ত চিৎকার করে বলল, এ হতে পারে না, আমার ছেলে এমন কাজ করতে যাবে কেন? আমার ছেলে তো ব্যবসার কাজের জন্য মাঝে মাঝে অন্য জায়গায় যেত, এসব করবে কেন? রাধাকান্তের ছেলের দিকে তাকাতে ও ততক্ষণে মাথা নিচু করে ফেলেছে। রাধাকান্ত চিৎকার করে তার দুই কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কেন এমন করলি? কেন করেছিস? কিসের কম ছিল তোর? রাধাকান্ত, তুমি চুপ করো, তোমার ছেলেকে সে কথা বলতে দাও। রাধাকান্তের ছেলে কোনো কথা বলল না। সে কিছু বলতে যাবে তার আগে সেই বিভৎস চৌম্বকীটা গণ্ডির বাইরে থেকে যেন বেরোবার চেষ্টা করতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম রাধাকান্তের দিকে। রাধাকান্ত ততক্ষণে হাঁটু মুড়ে হতাশের মতো বসে পড়েছে। যোগেন কি করবে বুঝতে পারছে না। সতীনাথ সে বিভৎস মূর্তির কাছে বসে যেন থমকে গিয়েছে। এক অদ্ভুত অবস্থা। এই বিভৎস মূর্তিটার মুখ আমি তখন ভালোভাবে দেখতে পাচ্ছি। তার শরীর থেকে যেন কালো লম্বা লম্বা লোমের মতো কি যেন বেরিয়ে এসেছে। সে চিৎকার করে বাইরে বেরোতে চাইছে, কিন্তু বেরোতে পারছে না। আমি ভুল করেছিলাম। ওই সাধু আমায় অনেক কিছু স্বপ্ন দেখিয়েছিল, অনেক কিছু দেবে বলেছিল। আমি ব্যবসার কাজে গিয়েই ওই সাধুর সঙ্গে দেখা করেছিলাম। তারপর থেকে সেই সাধু যে কিভাবে আমায় তার দলে টেনে নিয়েছিল বুঝতেই পারিনি। মেয়েটি আমায় বারবার বলেছিল তাকে ছেড়ে দিতে, কিন্তু তাকে আমি আটকে রেখেছিলাম ওই জঙ্গলে। সেদিন সাধু যখন আমায় বলল ওই মেয়েটিকে অজ্ঞান করতে, তখন আমি ভুল করেছি। আমায় তোমরা ক্ষমা করে দিও। কথাটা বলতে বলতে রাধাকান্তের ছেলে ছুটে এসে গণ্ডির ভেতরে ঢুকে গেল। রাধাকান্ত চিৎকার করে তাকে ধরতে গেল, কিন্তু ধরতে পারল না। আমি কিংবা বাকিরা কিছু বুঝে ওঠার আগেই এই বিভৎস মূর্তি ছুটে গেল রাধাকান্তের ছেলের দিকে। তারপর কি যে হলো, হঠাৎ করে সেই বিভৎস মূর্তি থমকে গেল রাধাকান্তের ছেলের সামনে। কারণ ততক্ষণে রাধাকান্ত নিজেও ঢুকে এসেছে গণ্ডির ভিতরে। তার দুটো হাত দিয়ে নিজের ছেলেকে আড়াল করে দাঁড়িয়েছে। এরকম দৃশ্য আমি খুব কমই দেখেছি। সেই বিভৎস মূর্তির সামনে আমি নিজে পর্যন্ত কেমন যেন চমকে উঠেছিলাম। তার সেই বৃহৎ মুখ, তার চোখের সেই রাগত দৃষ্টি,
তার কালো অন্ধকার দিয়ে গড়া শরীর, সবকিছু দেখে যে কেউ তাকে ভয় পাবে। কিন্তু রাধাকান্ত তার সামনে দাঁড়িয়ে দুহাতে ছেলেকে আড়াল করে বলল, আমি জানি আমার ছেলে যা করেছে অন্যায় করেছে, কিন্তু সে নিজের হাতে তো তোমায় হত্যা করেনি। তোমায় যাই করে থাকুক তার শাস্তি সে পাবে, কিন্তু তুমি ওকে ছেড়ে দাও। দরকার হলে ওর জায়গায় তুমি আমার প্রাণ নাও। সরে যা বলছি, আমি কিছুতেই ওকে ছাড়বো না। এইবার আমি একটা সুযোগ পেয়ে গেলাম, তাই সঙ্গে সঙ্গে মাটি খানিকটা তুলে নিয়ে বিশেষ একটা মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম সেই বিভৎস মূর্তির দিকে। সে চিৎকার করে উঠল। মুহূর্তের জন্যে তার দৃষ্টি সরে গেল সামনের দিক থেকে। আমি সঙ্গে সঙ্গে সতীনাথ এবং আরো দুজনকে গণ্ডি থেকে বার করে নিয়ে এলাম। গণ্ডির ভেতরে সে তখন একা। আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি কাউকে না। সে সুযোগ আমি তোকে দেব না। তার আগেই তোর মুক্তির ব্যবস্থা আমি করব। আমি বুঝতে পেরেছি কেন তুই এই গাছে আশ্রয় নিয়েছিস। আসলে সেদিন রাতে ওরা তোকে মারার পর এই গাছের তলায় পুঁতে দিয়েছিল, তাই না? হ্যাঁ, যোগেন কাকা যখন সবকিছু দেখে ফেললো তখন ছুটতে ছুটতে গ্রামের দিকে চলে গেল। আমি তখন কিছু বুঝতে পারলাম না, তাই এই গাছের তলায় মাটিতেই তাকে পুঁতে ফেলার কথা সাধু বলল। কিন্তু আমি মেয়েটিকে মারতে চাইনি, তাকে শুধু অজ্ঞান করতে দিয়েছিল আমায়। তাকে মেরেছিল ওই সাধু। তারপর ভয় পেয়ে আমি সেই সাধুর কাছ থেকে গ্রামে ফিরে আসি। বিভৎস মূর্তি তখনও ভয় দেখাতে লাগলো। কাউকে না কাউকে সে মারতে চায়, কিন্তু আমরা সেই সুযোগ তাকে দেব না বলেই সেই রাতেই গাছের পেছন দিকের মাটি খুঁড়ে সেই কঙ্কাল বার করে আনলাম। কঙ্কালটা পথের এক পাশে আগুন জ্বালিয়ে শেষ করে দিতে যাব, তার আগে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। সতীনাথ ছিটকে গিয়ে পড়ল সেই গণ্ডির ভেতরে। চিৎকার করে বলতে লাগলো, তুই আমায় নিয়ে যা, তুই আমায় নিয়ে যা, আমি বাঁচতে চাই না, আর আমায় নিয়ে যা। আমি আগুন জ্বালিয়ে কঙ্কালটাকে পুড়িয়ে দিতে যাব, কিন্তু হঠাৎ করেই নেমে এলো বৃষ্টি। সেই বৃষ্টিতে আগুনটা নিভে গেল। তার আগে শুধুমাত্র মূর্তিটা ছুটে এসে পড়ল সতীনাথের গায়ের উপর, আর সতীনাথের মাথাটা ভাঙা অবস্থায় তার গোটা শরীর যেন দুভাগ হয়ে ছিটকে গেল গণ্ডির বাইরে। বৃষ্টি কিন্তু খুব বেশিক্ষণ হয়নি, যেন সামান্য সময়ের এই বৃষ্টিটা এসেছিল কঙ্কালটার গায়ে জ্বলতে থাকা আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য। আবার কোনো রকমে আগুন জ্বালানো হলো। লণ্ঠনের তেল দিয়ে কঙ্কালটা জ্বালাতেই ঠিক তখনই সে আধ পোড়া কঙ্কালটা দাউ দাউ করে জ্বলে উঠল, আর গাছের দিক থেকে চিৎকার করতে করতে সেই কালো মূর্তি পুড়ে গেল চোখের সামনে। তারানাথ চুপ করল। আমি বললাম, তার মানে সতীনাথের মৃত্যু হয়েছিল? যে নিজে বাঁচতে চায় না তাকে আর কিভাবে বাঁচানো যায় বলো তো? সতীনাথ শেষ মুহূর্তে মারা গিয়েছিল। সতীনাথের মৃতদেহটাও আমাদের পরদিন গ্রামের শ্মশানে পুড়িয়ে দিতে হয়েছিল। তারপরে পুরোহিতকে ডেকে সমস্ত মৃত মানুষদের নামে এবং ওই মেয়েটির আসল গ্রাম খুঁজে বার করে তার নামে একটা শান্তি সস্তয়ন করা হয়েছিল। দুদিন পরে আমি সেখান থেকে চলে এসেছিলাম, আর ভম্বলপুরে আমি কখনো যাইনি। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি। যে মুহূর্তে সতীনাথের দিকে সেই বিভৎস মূর্তি দূর থেকে ছুটে এসেছিল গণ্ডির মধ্যে, সেই মুহূর্তে একবার ঝমঝম করে বৃষ্টি নেমেছিল। কঙ্কালের আগুন নিভে যাবার পরে
আবার সেই কঙ্কালের আগুন ধরে গিয়েছিল। এবার তোমরা বলো তো, ওই সামান্য মুহূর্তের জন্য বৃষ্টি কেন হলো? আমার বাড়িতে সেই মেয়েটি আমায় বলে গিয়েছিল তার জন্য? তাহলে কি সে আমায় সাবধান করে দিয়ে গিয়েছিল সতীনাথের মৃত্যুর জন্য? নাকি সে আমায় বলেছিল সেই দিন সতীনাথের মৃত্যুর সময় আসলে বৃষ্টি হবে? প্রথমে আমার মনে হয়েছিল সেই মেয়েটি ছিল লতা, মানে সতীনাথের মেয়ে। কিন্তু বাড়িতে ফিরে পরে একদিন ভাবতে বসার সময় আমার বারবার মনে হচ্ছিল সেটা লতা না হয় অন্য কেউ তো হতে পারত। হয়তো সে আমায় ভবিষ্যৎবাণী করে গিয়েছিল যে শনিবার রাতে ভোম্বলপুরে সতীনাথ মুখার্জির সামনেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তারানাথের কথা শেষ হতেই আমি আর কিশোরী চুপ করে রইলাম। বাইরে বৃষ্টি তখন আবার কমে এসেছে, তাই আমরা আর দেরি না করে বেরিয়ে এলাম। আজ কিন্তু পথে কিশোরী একটাও কথা বলল না। তারপরই মনে পড়ল আজ আসার সময় সদানন্দের ব্যাপারে আর কিছুই জানা হলো না। তো থাক, পরের দিন জানা যাবে। সদানন্দের কিছু না হলেই হয়। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের গল্পের যে প্রশ্ন সেটা হলো, এই অশ্বত্থ গাছটার কথা বলা আছে, সেই অশ্বত্থ গাছের চারপাশে ঠাকুরমশাই যে গণ্ডি কেটেছিলেন তার মধ্যে ঠাকুরমশাইয়ের সাথে আর কে ছিলেন? ঠাকুরমশাই তো ছিলেন, তার সাথে আরেকজনও ছিলেন, তো তার নাম কি? সঠিক উত্তর অবশ্যই তোমরা জানো। পুরো গল্পটা মন দিয়ে নিশ্চয়ই শুনেছো, কমেন্টে শিগগিরই জানিয়ে দাও এবং তার সাথে গল্পের জন্য @gmail.com মেলও করে দাও। আর বাকিটা তো তোমরা জানোই, প্রত্যেক সপ্তাহের নাই এ সপ্তাহেও আগামী রবিবার যে গল্পটি হবে রাত 9টায়, তার শেষে সঠিক উত্তরদাতাদের নাম দেখানো হবে, ঘোষণা করা হবে এবং বিজয়ীদের নামও ঘোষণা করা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো। টাটা।